আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে জিনতত্ত্ব এবং বিবর্তনের ওয়ান শট ক্লাসের, কিন্তু আমি আসলে ক্লাস শ্যুট করতে পারিনি নানা ব্যস্ততা, নানা সমস্যার কারণে। তো অবশেষে আজকে থেকে আমরা শুরু করলাম তোমাদের ক্লাস দেওয়া। তো বোটানির ক্ষেত্রে আমরা 4টা ক্লাস তোমাদের দিতে পেরেছিলাম, একটা দিতে পারিনি। তাও বেশিরভাগ বোর্ডে, যতটুকু শুনলাম সিলেট বোর্ড ছাড়া অন্য সকল বোর্ডে আলহামদুলিল্লাহ যা পড়িয়েছি সেখান থেকেই অনেক কিছুই কমন চলে এসেছে। এটা সম্পূর্ণ তোমাদের ক্রেডিট। তোমরা ক্লাসটা ভালো মতো করেছো, অনুধাবন করেছো, মনে রেখেছো এবং আল্লাহ তোমাদের সহায় হয়েছেন। ঠিক আছে, আল্লাহর সব কিছু আসলে আল্লাহর, আমি আসলে কিছুই না এখানে। আল্লাহ আমাকে এখানে দাঁড় করিয়েছে তোমাদের ক্লাস নিতে, সঠিক জিনিস চুজ করার সামর্থ্য দিয়েছে, সেজন্য আমি পেরেছি। এখন কথা হয়েছে যে আমরা শুরু করব এখন জুলজি। জুলজি কিন্তু আমাদের মোট 6টা অধ্যায় আছে, মানে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় ঘাসফড়িং রুই মাছ, 3 আছে, 4 আছে আর 11 আছে। তো সিকিউর জন্য তোমরা অনেকে কনফিউজ যে ভাই কোনটা চুজ করবা। আমি বলি সিকিউর জন্য 1, 4, 11 এই 3টা অধ্যায় সিকিউর জন্য দেখলে ভালো। এছাড়া তুমি যে কোনো অধ্যায় দেখতে পারো। 3 অধ্যায়ের উপর আমার একাডেমিক ক্লাস আছে, 5G ক্লাস আছে, সবগুলো অধ্যায়ের উপরে আমার 5G ক্লাস আছে। সো 5G ক্লাসগুলো দেখলেই তোমার হয়ে যাবে। ঘাসফড়িংয়ের উপর আমার ফুল একাডেমিক লেকচার আছে, 11 অধ্যায়ের উপর আমার 3টা ক্লাস আছে 5G, যেগুলো করলে একাডেমিক হয়ে যাবে। তা আমি জিনতত্ত্ব বিবর্তন রক্ত সঞ্চালনের সিকিউ ক্লাসও আমি দিব তোমাদের, কালকে ইনশাল্লাহ পেয়ে যাবা 2টা ক্লাসই। তো জিনতত্ত্ব এবং বিবর্তনের উপর এমসিকিউ। এখন জিনতত্ত্ব বিবর্তনের উপর এমসিকিউ আমার কাছে মনে হয় ভালো এমসিকিউ আসবে জিনতত্ত্ব বিবর্তন থেকে। সেই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। রিলেটেড অনেক কথাবার্তা বলবো যেগুলো তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো হচ্ছে জিনতত্ত্ব বিবর্তনে এমসিকিউ। ক্লাসটা লম্বা হতে পারে, ধৈর্য ধারণ করে করবে। ধৈর্যর ফলাফল অনেক ভালো হয় সবসময়, সবরকারীদের আল্লাহ অনেক পছন্দ করে। তো আসো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, জিনতত্ত্ব বিবর্তনে কি কি আছে আমাদের। দেখো জিনতত্ত্ব বিবর্তনে নাই কি সেটা আমি যে প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করি, যে সিলেবাস করেছে তাকে জিজ্ঞেস করতে চাই। মেন্ডেলীয় ইনহেরিটেন্স প্রথম এবং দ্বিতীয় সূত্র আছে। ক্রোমোজোমাল তত্ত্বের কথা বলেছে। মেন্ডেলের সূত্রের যতগুলো ব্যতিক্রম আছে প্রত্যেকটা ব্যতিক্রমই এখানে আছে। পলিজেনিক ইনহেরিটেন্স, লিঙ্গ নির্ধারণ নীতি, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এবি ব্লাড গ্রুপিং, আরএইচ ফ্যাক্টর। দ্যাট মিনস এই অধ্যায় সব আছে, কিচ্ছু বাদ নেই, সব আছে প্রথম কথা। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের এমন কি বিবর্তনের অংশটা বাদ দিতে পারতো, বিবর্তনের অংশ বাদ দেয়নি, বিবর্তনও দিয়েছে। এই অধ্যায় থেকে আমার কাছে মনে হয় যে 2টা প্রশ্ন তো চোখ বন্ধ করে আসবেই এই অধ্যায় থেকে। বিবর্তন থেকে একটা প্রশ্ন থাকলেও থাকতে পারে, আমি অবশ্যই সাজেস্ট করবো বিবর্তনের সিকিউ তোমরা স্কিপ করবে। এখন হচ্ছে বিবর্তন থেকে খটও আসতে পারে, এটা সিকিউ ক্লাস দিব, সেখানে আমি বলে দিব। তো চলো আমরা এমসিকিউতে মুভ করি। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের বংশগতির যে জনক, যে হচ্ছে বংশগতি নিয়ে কাজ করছে বা জেনেটিক্স নিয়ে যে কাজ করছে, কে সে? গ্রেগার জেহেন মেন্ডেল। তিনি কিন্তু একজন ধর্মযাজক ছিলেন। তিনি হচ্ছে যে অস্ট্রিয়া শহরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে তিনি মটরশুঁটির উপর প্রায় 7 বছর গবেষণা করেছেন। মটরশুঁটির উপর দীর্ঘ সময়, 7 না আরও বেশি হতে পারে, দীর্ঘ সময় গবেষণা করে তিনি হচ্ছে যে এই জেনেটিক্স তত্ত্বটা দেয় 1886 সালে। কিন্তু তখন আসলে কেউ বুঝেই নেই যে সে কী দিছে। তিনি তার যুগের থেকে অনেক বেশি আগায় ছিল। পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর তারপর হচ্ছে যে তার তত্ত্বগুলা মানুষ গ্রহণ করা শুরু করে। এমন হয় কিন্তু অনেক সময় যুগের থেকে মানুষ এগিয়ে থাকে। তবে আসা যাক মেন্ডেল মটরশুঁটির কত জোড়া বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে কাজ করেছে। মেন্ডেল মটরশুঁটির 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন এবং তিনি প্রায় 34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেছেন। কত প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেছেন? 34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেন। এখন তাহলে এই 2টা কথা আমাদের পরীক্ষার মধ্যে আসে যে জেনেটিক্সের জনককে, ফাদার অফ দ্য জেনেটিক্স, গ্রেগার জেহেন মেন্ডেল। কিন্তু জেনেটিক্স টার্মটাকে সর্বপ্রথম ব্যবহার করেছে, এটা যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে কিন্তু উত্তর হবে বেটসন, উইলিয়াম বেটসন। জেনেটিক্স শব্দটা, জেনেটিক্সের ফাদারকে, জেনেটিক্সের ফাদার বাবা, জেনেটিক্সের জনক, এটা হচ্ছে গ্রেগার জেহেন মেন্ডেল। এবং জেনেটিক্স শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে কে? উইলিয়াম বেটসন। ঠিক আছে, পরীক্ষার মধ্যে টুস করে চলে আসতে পারে। এখন আসা যাক নেক্সট প্রশ্নে আমরা যাই। আমাদের এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের একটা পেজের মধ্যে যে তোমাদের বইয়ের মধ্যে একটা পেজের মধ্যে বিভিন্ন শব্দ নিয়ে কথা বলছে জেনেটিক্সের। একটা ওয়ার্ড হচ্ছে জিন। জিন হচ্ছে ডিএনএর যে জায়গায় কোনো বৈশিষ্ট্য থাকে সেটাকে বলে জিন বলা হয়। ঠিক আছে,
তারপর একটা জিনিস হচ্ছে আমাদের ক্রোমোজোম কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এরকম দেখতে হয় ক্রোমোজোমটা, তাই না? মাঝখানে জিনিসটাকে বলি আমরা সেন্ট্রোমিয়ার বলি। সো এই ক্রোমোজোমের মধ্যে দেখা যায় যে এই ক্রোমোজোমটা এবং এই ক্রোমোজোমটা দেখতে সেম, তাদের স্বভাব চরিত্র সেম এবং তারা একই রকম কাজ করতে চায়। দুইটা ক্রোমোজোম দেখতে সেম, স্বভাব চরিত্র সেম, তারা বৈশিষ্ট্য প্রকাশ করতে চায়, সেম টাইপের বৈশিষ্ট্য প্রকাশ করতে চায় এবং একটা বাবার থেকে আসে একটা মায়ের থেকে আসে। এই ক্রোমোজোম দুইটাকে একসাথে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। দুইটা ক্রোমোজোমকে একসাথে কি বলি আমরা? হোমোলোগাস ক্রোমোজোম বলি আমরা, ঠিক আছে? এখন এই ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে, ধরো এই জায়গায় একটা বৈশিষ্ট্য আছে, এই ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে একটা বৈশিষ্ট্য আছে, ধরো লম্বা হওয়ার জন্য দায়ী জিনটা এই জায়গায় রয়েছে, এখানেও লম্বা না উচ্চতার জন্য দায়ী জিনটা এখানে আছে, এই জায়গাটাও এই ক্রোমোজোমেরও এই জায়গাটায় সেম উচ্চতার জন্য একটা দায়ী জিন আছে। উচ্চতার জন্য লম্বা খাটো পরের হিসাব, কিসের জন্য দায়ী জিন আছে? উচ্চতার জন্য দায়ী জিন আছে। এখন প্রথম কথা হয়েছে এই যে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে এই যে জিনের অবস্থান থাকতেছে, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে জিন কি ডিএনএর যে অংশটার মধ্যে কোনো বৈশিষ্ট্য থাকে। সো এই পুরো জায়গা জুড়ে তো আমাদের ডিএনএ থাকে, পুরো জায়গা জুড়ে কি আছে আমাদের? এই পুরো জায়গা জুড়ে ডিএনএ আছে। আমাদের ডিএনএ পেঁচায় পেঁচাই তো ক্রোমোজোম তৈরি হয়। সো এই ডিএনএর এই জায়গাটায় আমাদের জিন আছে, ডিএনএর এই লাল দাগ করা জায়গাটায় আমাদের জিন আছে। তো ক্রোমোজোম, পুরো ক্রোমোজোমের উপর চিন্তা করলে হচ্ছে যে মানে ডিএনএর এই লাল দাগ জায়গা অংশের বৈশিষ্ট্য, তাহলে একটা জিন, তাহলে ক্রোমোজোমের সাপেক্ষে এই যে জিনটা আছে, জিনের অবস্থানকে আমরা কি বলি? লোকাস বলি। ক্রোমোজোমের যে জায়গায় জিন থাকে সেই জায়গাটাকে কি বলি? লোকাস বলি। ক্রোমোজোমের যে জায়গায় জিন থাকে সেই জায়গাটাকে কি বলি? লোকাস বলি আমরা, ঠিক আছে? এখন এই যে দুইটা ক্রোমোজোম, তাদেরকে আমরা বলতেছি হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমে একই বৈশিষ্ট্য প্রকাশের জন্য, একই বৈশিষ্ট্য উচ্চতা প্রকাশের জন্য দুইটা জিন আছে, উচ্চতা প্রকাশের জন্য দুইটা জিন আছে, কিন্তু জিন দুইটা ভিন্ন প্রকৃতির। একটা হচ্ছে লম্বা হওয়ার জন্য দায়ী জিন, একটা খাটো হওয়ার জন্য দায়ী জিন। এরকম দুইটা ভিন্ন প্রকৃতির জিন যদি থাকে তখন সেটাকে কি বলি আমরা? তখন সেটাকে বলি আমরা হেটারোজাইগাস। যে এই যে লোকাস, দুইটা লোকাসে পাশাপাশি দুইটা লোকাস, এই পাশাপাশি দুই লোকাসকে কিন্তু প্রথম কথা আগে আমরা পাশাপাশি দুইটা লোকাসকে মানে হোমোলোগাস ক্রোমোজোমে এই যে দুইটা লোকাস, এই লোকাস দুইটাকে একসাথে আমরা কি বলি? অ্যালিল বলি। লোকাস দুইটাকে একসাথে আমরা কি বলি? অ্যালিল বলি। এই অ্যালিল দুইটা যদি সমপ্রকৃতির হয়, যে উচ্চতার সেম জিনিস, দুইজনই খাটো হওয়ার জন্য দায়ী, দুইজনই লম্বা হওয়ার জন্য দায়ী, তখন সেটাকে বলতাম হোমোজাইগাস। কিন্তু একজন লম্বা একজন খাটো হওয়ার জন্য দায়ী, তখন সেটাকে আমরা কি বলবো? হেটারোজাইগাস। আর দুজনই যদি হচ্ছে যে আমাদের সেম বিষয় হইতো, দুজনই হচ্ছে আমাদের লম্বা বা দুজনই আমাদের খাটো হওয়ার জন্য দায়ী, ধরো বড় হাতের টিকে ধরলাম লম্বার জন্য দায়ী, ছোট হাতের টিকে খাটো হওয়ার জন্য দায়ী ধরলাম, তখন সেটাকে আমরা কি বলতাম? তখন সেটাকে বলতাম আমরা হোমোজাইগাস। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে কিন্তু আসবে। আগের এক্সামে ভাইয়া হুবহু কমন পেয়েছে, এবার হুবহু কমন পাবে এরকম নাও হইতে পারে, তাই না? তো হচ্ছে যে এই জিনিসগুলো ক্লাস করতে হবে জানার জন্য, 100% কমন পাওয়ার জন্য না। এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের এই যে হোমোলোগাস ক্রোমোজোমে যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলি। এখন কোনো জীবের প্রকাশিত বৈশিষ্ট্য, এখন ধরো তোমার মধ্যে এই জিনটা আছে, বড় হাতের টি ছোট হাতের টি, এই জিনটার জন্য তুমি হচ্ছে লম্বা হইছো, তাহলে এই যে জিনটার কারণে তুমি লম্বা হইছো এই জিন দুইটাকে বলা হয় জিনোটাইপ, এবং এই জিনোটাইপের কারণে তোমার বাহ্যিক যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে তাকে বলা হয় ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ মানে হচ্ছে কি? বাহ্যিক বৈশিষ্ট্য, আর জিনোটাইপ মানে যে জিনটার তোমার মানে বাহ্যিক বৈশিষ্ট্যের জন্য দায়ী তাকে জিনোটাইপ বলা হয়। এখন এখানে দুইটা কথা আছে, প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই যে খেয়াল করে দেখো এখানে এটা কি সিচুয়েশন বলো তো? একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি আছে, এটা হোমোজাইগাস না হেটারোজাইগাস? অবশ্যই হেটারোজাইগাস, দুইটা ভিন্ন আমাদের লোকাস দুইটা ভিন্ন। সো এই যে হেটারোজাইগাস সিচুয়েশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। হেটারোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা প্রকট বৈশিষ্ট্য। এই হেটারোজাইগাস অবস্থায় কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে, তো এটা একটা প্রকট বৈশিষ্ট্য। আর এখানে লম্বা হওয়ার জন্য দায়ী জিন ছিল, খাটো হওয়ার জন্য দায়ী জিন ছিল, কিন্তু খাটো পাত্তা পায়নি, তাহলে খাটো কোন ধরনের বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? ক্লাস রেকর্ড হচ্ছে? ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে দেখো এই হেটারোজাইগাস জীবে প্রকাশিত বৈশিষ্ট্য কোনটা? আমরা বলে ফেলছি, হেটারোজাইগাস জীবে প্রকাশিত বৈশিষ্ট্যকে আমরা বলি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বলি, আর যে বৈশিষ্ট্য অপ্রকাশিত বৈশিষ্ট্য বললে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হইতো আমাদের। মেন্ডেলের প্রথম সূত্রকে আমরা কি বলি? মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দুইটা সূত্র দিয়েছে, মেন্ডেল দুইটা সূত্র দেয় নাই, বেসিক্যালি মেন্ডেলের যে কথাবার্তা বলছিল সেগুলোকে সাজায়া দুইটা সূত্র বের করা হয়েছে।
একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, একটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রটাকে আমরা কি বলি? মেন্ডেলের প্রথম সূত্রটাকে বলি আমরা পৃথকীকরণের সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রকে আমরা কি বলি? মেন্ডেলের প্রথম সূত্রকে আমরা বলি হচ্ছে পৃথকীকরণের সূত্র। আর দ্বিতীয় সূত্রকে আমরা বলি হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র বা স্বাধীন সঞ্চরণের সূত্র। এটা হচ্ছে কি দ্বিতীয় সূত্র। কেন পৃথকীকরণের সূত্র বলি? পৃথকীকরণ সূত্র বলি কারণ হচ্ছে এখানে যে বিপরীত বৈশিষ্ট্যগুলো একে অপরের সাথে মিশ্রিত হয় না, পাশাপাশি অবস্থান করে। যখন নতুন জীব সৃষ্টি হয় তখন বিপরীত বৈশিষ্ট্যগুলো পৃথক হয়ে যায়, এই জন্য এটাকে পৃথকীকরণের সূত্র বলা হয়। মাতৃবংশের বিশুদ্ধ লক্ষণ বিশিষ্ট জীবের যে ক্রস করা হয় তাকে কি বলে? F1 জনুর একটি হেটেরোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশ সদস্যের ক্রসকে কি বলা হয়? আচ্ছা, আরেকটা বিষয়, তোমরা অনেকেই হচ্ছে কমেন্টের মধ্যে বলো ভাইয়া পিডিএফ দেন, পিডিএফ দেন, পিডিএফ দেন। আমার আগের ক্লাসগুলোতেও, এই ক্লাসেও পিডিএফ দেখবে ডেসক্রিপশন বক্স। তোমরা অনেকে ইউটিউবের ডেসক্রিপশন বক্স চিনো না হয়তো, ভিডিওটা যে দেখতেছো তার নিচে দেখবা যে এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নের নিচে ক্লিক করলে একটা ডিসক্রিপশন বক্স অন হবে। সেই ডিসক্রিপশন বক্সে অনেক কথা লেখা থাকে, ভিডিওটা ছড়ায় দেওয়া হ্যান তাই, সেখানে দেখবে পিডিএফটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? যে আমি কিন্তু আমার ক্লাসের পিডিএফ দিয়ে দিই, লুকায় রাখা জিনিস না এইসব জিনিস। আচ্ছা, হারাই গেল কেন? আচ্ছা, এখন কথা হয়েছে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা থেকে না পরীক্ষায় প্রশ্ন আসে, টেস্ট ক্রস ব্যাক ক্রস। দেখো, টেস্ট ক্রস আর ব্যাক ক্রস দুইটা জিনিস কথাবার্তা কাছাকাছি কথাবার্তা হইলেও এই দুইটা জিনিস নিয়ে না আমরা মানে একটু ঝামেলা করি। দেখো, F1 জনু, F2 জনু, F1 কি আর F2 কি আমরা একটু পর দেখব। যে আমাদের প্রথমে তো দুইটা প্যারেন্টের মধ্যে ক্রস হয়, পিতা মাতার মধ্যে ক্রস হয়। তারপর প্রথম যে সন্তানগুলো তৈরি হয় তাদেরকে বলি আমরা F1। সেই প্রথম সন্তানদের মধ্যে ক্রসের ফলে যে দ্বিতীয় গ্রুপের সন্তান তৈরি হয় তাকে বলি F2। এখন F1 বা F2 এর মধ্যে তুমি দেখলা একজন লম্বা, F1 বা F2 এর মধ্যে একজন কি লম্বা। এখন ধরো লম্বা হওয়ার জন্য তো দুইজনই দায়ী হতে পারে, এই বড় হাতের টি জিনটাও দায়ী হতে পারে, আবার বড় হাতের টি ছোট হাতের টি জিনটাও দায়ী হতে পারে। এখন এই যে লম্বা যে বেচারা, সে বেচারা কি এটা হলে বিশুদ্ধ লম্বা বলবো, এটা হলে শঙ্কর লম্বা বলবো। এখন লম্বা যে, সে কি বিশুদ্ধ লম্বা না শঙ্কর লম্বা সেটা আমার জানতে হবে। এখন লম্বা যে, সে কি বিশুদ্ধ নাকি শঙ্কর, এটা জানার জন্য হচ্ছে যে আমরা কি করতে পারি, লম্বা যে, সে কি বিশুদ্ধ না শঙ্কর এটা জানার জন্য আমরা কি করব? এটা জানার জন্য আমরা করব কি, এগুলাকে, এই যে লম্বা যে পাইলাম, এই লম্বাগুলাকে আমরা কি করব, যে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে ক্রস করাবো। ধরো এখন আমাদের P1 ছিল, বাবা মা সবসময় P1 যারা তারা বিশুদ্ধ থাকে। ধরো বাবা ছিল, একজন ছিল লম্বা, সে হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা ছিল বাবা, আর মা ছিল খাটো, সে হচ্ছে বিশুদ্ধ খাটো, ঠিক আছে? সে হচ্ছে বিশুদ্ধ খাটো। এখন এই যে মাতৃবংশ বলতে বেসিক্যালি হচ্ছে প্যারেন্টাল জেনারেশনটাকেই বোঝায়, পিতৃমাতৃ। সো এই মাতৃবংশে আমাদের হচ্ছে যে বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ, এখন প্রচ্ছন্ন লক্ষণ যার ছিল, এর হচ্ছে প্রচ্ছন্ন লক্ষণ ছিল, এর সাথে ক্রস করব। এর সাথে কি করব? এর সাথে ক্রস করাবো, এর সাথে ক্রস করাবো। এখন এর সাথে ক্রস করাইলে আমাদের কি হবে? এর সাথে যদি আমরা ক্রস করাই তাহলে ঘটনা কি ঘটবে? তাহলে বোঝার জিনিস করো, টেস্ট ক্রস ব্যাক ক্রস বোঝে না মিশে, খেয়াল করো, বোঝার চেষ্টা করো জিনিসটা। যে আমাদের এই F1 বা F2-তে তুমি লম্বা পাইছো, সেই লম্বাটাকে হোমোজাইগাস না হেটেরোজাইগাস জানার জন্য মাতৃবংশের এই বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যতে ক্রস করলা। ক্রস করলে তুমি হচ্ছে যখন কি পাবা, ক্রস করে তুমি এখন কি পাবা খেয়াল করো। এটার যদি তুমি ক্রস করো, এই যে বড় হাতের টি ইন্টু ছোট হাতের টি, এটা ক্রস করলে গ্যামেট হবে বড় হাতের টি, এটা থেকে গ্যামেট হবে ছোট হাতের টি। তাহলে এদের ক্রস করলে আমাদের যত বাচ্চা হবে সব বড় হাতের টি ছোট হাতের টি হবে, তার মানে সবাই লম্বা হবে। তো আমি কিছুই আলটিমেটলি বুঝতে পারবো না যে এটা, তাহলে সবাই লম্বা হবে, ঠিক আছে? তাহলে সবাইকে যদি লম্বা পাই তাহলে এই মাতৃবংশের মানে এই F1 বা F2-তে যে লম্বাটা ছিল সেটা বিশুদ্ধ লম্বা। আর যদি আমরা দেখতে পাই যে ধরো যে আমাদের হচ্ছে আমরা এই মাতৃবংশের লম্বার সাথে F1 F2 এর লম্বার সাথে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন প্রকরণে ক্রস করলাম, ক্রস করে দেখলাম আমরা হচ্ছে যে এরকম একটা পাই গ্যামিট হলো আর এখানে একটা গ্যামিট হলো। তাহলে যে ক্রস করলে এটা কি হবে, এই দুইটার মধ্যে ক্রস করলে হচ্ছে বড় হাতের টি ছোট হাতের টি, এই দুইটার মধ্যে ক্রস করলে ছোট হাতের টি ছোট হাতের টি। তাহলে একজন লম্বা একজন খাটো, তাহলে লম্বা আর খাটোর অনুপাত, লম্বা ইস টু খাটোর অনুপাত কত হচ্ছে 1:1। তো হচ্ছে একটা সিম্পল বিষয় মাথায় ঢুকায় ফেলে আজকে ভাইয়া বলছি, সেটা হচ্ছে এই যে তুমি F1 বা F2 জনুর এই লম্বার সাথে, F1 বা F2 জনুর লম্বার সাথে তুমি যদি মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন প্রকরণে ক্রস করে দেখো সবই লম্বা,
তাহলে মনে করবা যে এটা একটা বিশুদ্ধ প্রকরণ ছিল, এটা বিশুদ্ধ প্রকরণ ছিল, হোমোজাইগাস প্রকরণ ছিল। আর যদি দেখো লম্বার খাটোর অনুপাত 1:1 হয়, তাহলে ধরে নিবা কি এটা একটা অবিশুদ্ধ প্রকরণ ছিল বা হেটারোজাইগাস প্রকরণ ছিল। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের এই যে এই কথাটা বলছে শঙ্কর লম্বা মটর গাছ, এই যে আমার শঙ্কর লম্বা মটর গাছ, বিশুদ্ধ খাটো মটর গাছ, ক্রস করলে অনুপাত 1:1 হচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদের এখানে আমাদের বলছে যে F1 যৌনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে, তাহলে এই দুইটার মধ্যে হেটারোজাইগাস কি, এটা হেটারোজাইগাস না এটা হেটারোজাইগাস, এটা হেটারোজাইগাস। F1 যৌনুর একটা হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন, মানে এই হেটারোজাইগাসের সাথে পিতৃমাতৃ বংশের কার সংকরায়ন করাইতে হবে এরকম কোনো তোমার হচ্ছে যে ফিক্সড কিছু করে দেয়নি। এই আমাদের হেটারোজাইগাস সদস্যের সাথে পিতৃমাতৃ বংশের তুমি বিশুদ্ধ লম্বারও ক্রস করাইতে পারো, পিতৃমাতৃ বংশের তুমি বিশুদ্ধ খাটোরও ক্রস করাইতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এর সাথে পিতৃমাতৃ বংশের ক্রস করাবা, ক্রস করাইলে কি হবে, ধরো হচ্ছে বিশুদ্ধ খাটোর ক্রস করাইলা, অনুপাত 1:1 আসছে। তুমি যদি এই বিশুদ্ধ খাটোর জায়গায় এখানে তুমি হচ্ছে যে বিশুদ্ধ লম্বার ক্রস করাইতো, তাইলে কি হতো, তাইলেও তো সেম জিনিসই আসতো, তাই না, তাইলেও তো আমাদের সেম জিনিসই আসতো, তাইলে আমাদের কি হতো, তাহলে আমাদের হচ্ছে না সেম জিনিস আসতো না, তখন হচ্ছে দুইটাই লম্বা হইতো, তখন কি হতো দুইটাই লম্বা হইতো, তখন কি হতো দুইটাই লম্বা হইতো। ঠিক আছে, দুইটাই লম্বা হইতো। তো এই হচ্ছে কথা, বেসিক কথা। এখন হচ্ছে মানে আমার কাছে মনে হয় ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস জিনিসটা সেমই, এর মধ্যে ভেজাল লাগানো উচিত না। কিছুটা পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে যে এখানে হোমোজাইগাস না হেটারোজাইগাস এটা আমরা জানার চেষ্টা করি, আর এখানে কি করব হেটারোজাইগাসটা নিব, হোমোজাইগাসটা নিব না, আর পিতৃমাতৃ বংশের যে কারোর সাথে আমরা ক্রস করব। ঠিক আছে, এখন আসো যে এই প্রশ্ন আমাদের, তাহলে দেখো মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের যে ক্রস করা হয়, তাহলে দেখো মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্নের সাথে আমার হচ্ছে F1 বা F2 লম্বাটা হেটারোজাইগাস হোমোজাইগাস জানার জন্য ক্রস করি, এটাকে কি বলি টেস্ট ক্রস বলি, এটাকে কি বলি টেস্ট ক্রস বলি। আর F1 যৌনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশের এক সদস্যের ক্রস যে কারো ক্রস করবে, এটা কি ব্যাক ক্রস, পেছনের দিকে যাচ্ছে, এটাকে কি বলি ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস আর ব্যাক ক্রস যেন ভুল না হয়, পরীক্ষায় সবাই ভুল করে দিয়ে সেটা, আল্লাহুম্মা আমিন। এখন দেখো এই টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের অনুপাত কত হবে, টেস্ট ক্রসের অনুপাত 1:1, এটা আমি মানতেছি। ব্যাক ক্রসের অনুপাত সবসময় না 1:1 হয় না, টেস্ট ক্রসের অনুপাতও তো সবসময় 1:1 হয় না। এই যে আমরা টেস্ট ক্রস দেখে আসলাম, এই টেস্ট ক্রসটায় 1:2, ধরো এটা যেটা ছিল আমাদের, এটা যেটা ছিল আমাদের, আমরা তো এখানে ভেজাল লাগাইছি এবার একটু পর, না না এটা যেটা আমাদের ছিল টেস্ট ক্রস, এটা আমাদের যেটা ছিল এটাই কিন্তু অনুপাত আমাদের কত, এটাই কিন্তু আমাদের অনুপাত 1:1, তাই না, এটা আমাদের অনুপাত 1:1, কিন্তু এটাই কিন্তু অনুপাত 1:1 না, এটা শুধু 1। ব্যাক ক্রসেও সেম হয় যে একটা প্রসিডিউরে 1:1 হয় আর একটা শুধু 1 হয়, তো কিন্তু আমাদের এখানে তার অপশন রাখেনি আমাদের জন্য 1:1 ছাড়া। সো টেস্ট ক্রস ব্যাক ক্রস দুইটাই অনুপাত 1:1 বলতে পারতেছি আমরা। নিচের কোন জিনোটাইপ হতে সবচেয়ে বেশি গ্যামেট পাওয়া যায়, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ধরো এই AARR এখান থেকে তুমি কি কি গ্যামেট পাবা, তো তোমার এখান থেকে যে কোনো একটা নিবা, এখান থেকে যে কোনো একটা নিবা, নিয়ে গ্যামেট বানানোর চেষ্টা করো। তাহলে এখান থেকে পাবা হচ্ছে তুমি A বড় হাতের আর, তারপর আরেকটা এর সাথে এ ছোট হাতের আর, এছাড়া আর কিছু পাবা, এছাড়া আর কোনো গ্যামেট তৈরি হবে না। এই এ বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের আর ছোট হাতের আর, এখান থেকে কী পাবা বড় হাতের এ বড় হাতের আর, বড় হাতের এ ছোট হাতের আর, ছোট হাতের এ বড় হাতের আর, ছোট হাতের এ ছোট হাতের আর, তাহলে এখান থেকে 4টা গ্যামেট পাবো। তো সবসময় মনে রাখবা যদি হচ্ছে যে এই যে জিনোটাইপ যেটা আছে সেই জিনোটাইপের মধ্যে যদি একটা বড় হাত একটা ছোট হাত, একটা বড় হাত একটা ছোট হাত থাকে, সবচেয়ে বেশি গ্যামেট পাওয়া যাবে আমাদের চোখ বন্ধ করে। তারপর আসা যাক এই যে আমাদের একটা ছোট হাত একটা বড় হাত, একটা বড় হাত একটা ছোট হাত, সরি একটা বড় হাত একটা ছোট হাত, একটা বড় হাত একটা ছোট হাত, এখান থেকে কয়টা জিনোটাইপ পাবো, মাত্র দেখে আসলাম 4টা। আচ্ছা, একটা হেটারোজাইগাস জীবে আমাদের কি হয়, হেটারোজাইগাস জীব, একটা জীব হচ্ছে কি হেটারোজাইগাস জীব, ধরো বড় হাতের টি ছোট হাতের টি, কি হেটারোজাইগাস। এই হেটারোজাইগাস জীবে আমাদের এখান থেকে যখন গ্যামেট সৃষ্টি হবে মায়োসিস বিভাজনের মাধ্যমে, একটা বড় হাতের টি তৈরি হবে আর একটা ছোট হাতের টি তৈরি হবে, তার মানে কি হয় 2টা গ্যামেট তৈরি হয়, কথা সত্যি। একই বৈশিষ্ট্যের জন্য 2 ধরনের অ্যালিল পাওয়া যায়। হ্যাঁ, অ্যালিল মানে কি, আমাদের অ্যালিল হচ্ছে যে আমাদের এই যে হোমোজাইগাস ক্রোমোজোমে, এই যে আমাদের এই দুইটা আমাদের হোমোজাইগাস ক্রোমোজোম, এই হোমোজাইগাস ক্রোমোজোমে একই বৈশিষ্ট্যের জন্য দায়ী লোকাস 2টাকে আমরা কি বলি, লোকাস 2টিকে আমরা অ্যালিল বলি। ঠিক আছে, তো হচ্ছে একই বৈশিষ্ট্যের জন্য লম্বা খাটো, কিন্তু হচ্ছে যে একটা তো বড় হাতের টি একটা তো ছোট হাতের টি, তার মানে 2 ধরনের অ্যালিল পাওয়া যায়, কথা সত্যি। শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, হ্যাঁ হেটারোজাইগাস জীবে প্রকটটা প্রকাশ পায়, প্রচ্ছন্নটা প্রকাশ পায় না। তাহলে কথা 3খানাই সঠিক, 1 2 3, 3টা কথাই কি আমাদের সঠিক।
তারপর আসা যাক হচ্ছে যে আচ্ছা কোনো এমসিকিউ যদি তোমাদের মনে হয় যে ভাই এটা ভুল বা এটা এমন কেন, কমেন্টে জানাবো আমাদের, ঠিক আছে। মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আসো প্রথম এবং দ্বিতীয় সূত্রটা দেখে আসি। মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেল রিসার্চ করছিল এই কালো বর্ণের একটা স্ত্রী গিনিপিগ নিয়ে আর বাদামি বর্ণের একটা পুরুষ গিনিপিগ নিয়ে। তো এই কালোর জন্য দায়ী ছিল বড় হাতের বি ছোট হাতের বি, সরি দুইটা বড় হাতের বি কালোর জন্য দায়ী ছিল, বাদামির জন্য দায়ী ছিল দুইটা ছোট হাতের বি। তাহলে গ্যামেট সৃষ্টি হলে একটা এখান থেকে একটা বড় হাতের বি, এখান থেকে একটা ছোট হাতের বি পাই, ক্রস করলে বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি। তাহলে এই যে বড় হাতের বি ছোট হাতের বি ক্রস করলো, বড় হাতের বি ছোট হাতের বি ক্রস করলো, এটা কি হলো আমাদের? এটা হচ্ছে আমাদের কালো, মানে হচ্ছে এটাও হচ্ছে আমাদের কালো হইলো, এটাও কালো হইলো। কারণ কি? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে বড় হাতের বি। তো বড় হাতের বি যদি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রকট বৈশিষ্ট্যটা যদি প্রকাশ পাবে তাহলে হচ্ছে সবগুলা কালো গিনিপিগ হয়েছে। তো মেন্ডেলের প্রথম সূত্রের একটা প্রথম কথা হচ্ছে যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তারপর হচ্ছে এখান থেকে দুইটা গ্যামিট তৈরি হলো, যেহেতু এর এক হেটেরোজাইগাস আছে, এখান থেকে দুইটা গ্যামিট তৈরি হলো। এদের মিলনের ফলে হচ্ছে কি হলো? চারটা হলো, বড় হাতের বি বড় হাতের বি কালো, বড় হাতের বি ছোট হাতের বি কালো, বড় হাতের বি ছোট হাতের বি কালো, ছোট হাতের বি ছোট হাতের বি বাদামি। তাহলে হচ্ছে কালো আর বাদামির অনুপাত কত হলো? তিনটা কালো পেলাম, একটা বাদামি পেলাম, 3:1। এবার আসো দেখি এখানে কি বলছে। F1 জনুতে সবগুলা জীব হেটেরোজাইগাস হবে। হ্যাঁ, বড় হাতের বি ছোট হাতের বি হয়েছে F1 এ, সবাই হেটেরোজাইগাস, কোনো কথা নেই, ভেরি গুড। F2 জনুতে জিনোটাইপিক অনুপাত 1:2:1 না, অনুপাত কত? 3:1। আর এই যে 1:2:1 আছে না, এটা সব ব্যতিক্রম অনুপাত। F2 জনুতে প্রকট ও প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যের জীব পাওয়া যায়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের জীব, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জীব। আবার বলতে পারে যে F2-তে আমাদের সংকর জীব পাওয়া যায়। সংকর কি? বা হেটারোজাইগাস হোমোজাইগাস দুই ধরনের বৈশিষ্ট্য কিন্তু F2-তে রয়েছে। তাহলে এটার উত্তর আমাদের কত হবে? এটার উত্তর হবে আমাদের হচ্ছে যে 1 এবং হচ্ছে 3। 1 এবং 3 কথা সত্যি, আমাদের 1 এবং 3 কথা আমাদের সত্যি। বুঝো কিন্তু জিনিসগুলো কিন্তু বোঝার। আর সময় থাকলে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো, জিনতত্ত্বের উপর আমার 3টা ক্লাস আছে, অবশ্যই করবো। জিনতত্ত্বের ক্লাস হচ্ছে আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি ভিউড ক্লাস। জিনতত্ত্বের প্রথম ক্লাস মনে হয় দেখলাম 107K ভিউ হয়েছে। আচ্ছা আসো মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা খেয়াল করি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে মেন্ডেল সাহেব কী করছে? দুইটা মটরশুঁটি নিয়ে কাজ করছে, মানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দিকে ফোকাস দিয়েছে। 4টা বৈশিষ্ট্য। কী কী 4টা বৈশিষ্ট্য? একটা হচ্ছে গোল, একটা হলুদ, একটা কুঞ্চিত, একটা সবুজ। 4টা বৈশিষ্ট্য নিয়ে। গোলের জন্য দায়ী বড় হাতের আর, হলুদের জন্য দায়ী বড় হাতের ওয়াই, কুঞ্চিতের জন্য ছোট হাতের আর, সবুজের জন্য ছোট হাতের ওয়াই। ঠিক আছে? এখন হচ্ছে যে এখান থেকে তাইলে আমরা এদের যখন ক্রস হবে, এদের যখন ক্রস করব, এই আমাদের এদের ক্রস করবে, এদের ক্রস করলে এদের গ্যামিট কী হবে? বড় হাতের আর থেকে একটা আর গ্যামিট আসবে, বড় হাতের ওয়াই থেকে একটা ওয়াই গ্যামিট আসবে, ছোট হাতের আর থেকে একটা আর, ছোট হাতের ওয়াই থেকে একটা আর গ্যামিট আসবে। তাহলে এই দুইটার ক্রস করলে কী হবে? বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। সো এখান থেকে তাহলে আমরা কয়টা গ্যামিট পাবো? 4টা করে গ্যামিট পাবো। ক্রস হইলো। তাহলে এই যে দেখো যে আমাদের F1 জনুতে কিন্তু প্রকট বৈশিষ্ট্য শুধু প্রকাশ পাইছে। F1 জনুতে যারা পাইছে সবগুলা কিন্তু গোল হলুদ পাইছে। মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের প্রথম কথা হয়েছে F1 জনুতে সব প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তারপরে এখানে ক্রস হইলো, ক্রস হয়ে কী হলো দেখো, এই ক্রসটা তো আশা করি তোমরা সবাই পারো, এটা কিন্তু সিকিউর জন্য মাস্ট আসবে এবং আসবে এই ক্রসটা। তো হচ্ছে যে ঢাকা বোর্ডে তো অন্তত আসবে। অনুপাত 9:3:3:1 হয়। এখানে গোল হলুদ পাই, গোল সবুজ পাই, কুঞ্চিত হলুদ পাই, কুঞ্চিত সবুজ পাই। দেখো কুঞ্চিত হলুদ বলতে কিন্তু আগে কিছু ছিল না, নতুন তৈরি হয়েছে। গোল সবুজ বলতে কিন্তু কিছু ছিল না, নতুন তৈরি হয়েছে। এটাই হচ্ছে জেনেটিক্সের মজা, নতুন জিনিস তৈরি হবে। এবার আসো দেখো যে আমরা যদি দেখি যে এখানে আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য বিবেচনায় আনতে হবে না, 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য বিবেচনায় আনতে হবে আমাদের। মেন্ডেলের প্রথম সূত্রে আমরা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য ফোকাস আনি। F2 জনুতে 4টি বংশধরের জিনোটাইপ F1 জনুর মতো। এটা তো একটু ক্রিটিক্যাল একটা প্রশ্ন করে ফেলছে না? বলছে কি F2 জনুতে 4টি বংশধরের জিনোটাইপ F1 জনুর মতো। সো এটা যখন পরীক্ষায় থাকবে তখন তুমি, এখন যেহেতু অপশন আছে, সুযোগ আছে, তুমি এটা দিবাই না, কারণ তোমার কী করতে হবে? এটা দেখতে হবে। আর যদি হুবহু চলে আসে তাহলে তো ভূন্য হিসাব। এখন দেখো যে আমরা এই F1-এর হচ্ছে বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, এরকম 4টা আছে। দেখি তো 4টা আসলে আছে কিনা, খুব সুন্দর প্রশ্ন। বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, একটা পাইছি। এখানে আর একটা পাইছি, 2টা। বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, আরেকটা পাইছি। এখানে আরেকটা পেয়ে গেছি।
এক সিরিয়ালে 4টা পেয়ে গেছি, তার মানে 4টা আছে। কথা সত্যি, সুন্দর প্রশ্ন। যে প্রশ্ন করেছে প্রশ্নকর্তাকে একটা স্যালুট, সে এত সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। তারপর হচ্ছে যে F2 জনুতে মাত্র একটি জীবের সকল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। কথা সত্যি, F2তে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র এই একটা, সবগুলা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে হচ্ছে আমাদের 2, 3, অবশ্য কোনো অপশনও ছিল না 2, 3 হওয়া ছাড়া, কারণ 1 নম্বরটা ভুল, 2, 3 হইতেই হবে, মানে হইতেই হবে, কোনো মানে হচ্ছে অপশন নাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন। আচ্ছা, ক্লিয়ার তো বিষয়গুলো বুঝা যায়ও, কিন্তু আবারও বলতেছি বোটানি সব কমন পড়ছে ভাইয়া, জুলজিও সব কমন পড়বে, এই আসে যাইয়েন না পরীক্ষা দিতে। আচ্ছা দেখো, 2টা কালো গিনিপিগের মধ্যে ক্রস করানো হইলো, এর মধ্যে একটা সাদা হয়েছে একটা কালো হয়েছে, তার মানে এটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, কারণ মেন্ডেলের প্রথম সূত্র হলে 2টা কালো গিনিপিগের ক্রস করলে অবশ্যই সব কালো হইতো। এখন তাহলে এখানে আবার এমন হইতে পারে যে এখানে হয়তো এটা এখানে প্রচ্ছন্ন কোনো কিছু ছিল। আসো দেখি, তাহলে এই 2টা কালো গিনিপিগ হচ্ছে হয় শঙ্কর মানে বিশুদ্ধ না, নাইলে এটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আচ্ছা, সাদা কালো 2টেই জন্ম নিচ্ছে। আচ্ছা, এখন এখানে বলছে গিনিপিগের পিতামাতার জিনোটাইপ কি হতে পারে। এখন তাহলে গিনিপিগের পিতামাতা অবশ্যই বিশুদ্ধ হবে না, বিশুদ্ধ হওয়া কি সম্ভব? বিশুদ্ধ হলে তো পোলাপাইন দুইজনই হচ্ছে যে কালো হইতো, তারা মানে তারা শঙ্কর। তার মানে হচ্ছে ধরো যদি এরকম হয়, একজন বড় হাতের বি, একজন ছোট হাতের বি, একজন বড় হাতের বি, একজন ছোট হাতের বি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে আমাদের বিবি 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 বিবি, সো এরা কি হবে সব, ধরো হচ্ছে এরা সবাই হবে কালো আর এই একটা সাদা। তাহলে কালো আর সাদা পাইতে গেলে আমাদের দুইজনকে হচ্ছে কি হইতে হবে, আমাদের বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি হইতে হবে। এই ছাড়া আমি হচ্ছে যে কোনো গতি দেখতেছি না, এটাই হইতে হবে, কারণ এরা তো বিশুদ্ধ না। এই যে ধরো এখানে বলতেছে যে বিশুদ্ধ একটা বলছে, এখানে একটা বিশুদ্ধ বলতেছে না, একজনের বিশুদ্ধ বলতেছে। আমি বললাম সবাই তো বিশুদ্ধ হবে না, সবাই কি বিশুদ্ধ হবে? কারণ এখানে বিশুদ্ধ হবে না, বিশুদ্ধ হইলে তো অবশ্যই হচ্ছে যে দুইজনই কী হইতো, দুইজনই কালো হইতো। এখন এইটা কালো সাদা পাওয়া যাচ্ছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি। এখন ধরো এই যে এটা বলা আছে বড় হাতের বি ছোট হাতের বি, বড় ছোট হাতের বি ছোট হাতের বি, এটার ক্রস করলে কি হবে? এটার ক্রস করে একটু দেখি তো। এটার ক্রস করলে হচ্ছে হবে আমাদের বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি, ছোট হাতের বি ছোট হাতের বি, ছোট হাতের বি ছোট হাতের বি। আচ্ছা, এইখানে কিন্তু হচ্ছে এখানেও কিন্তু আমরা কালো এবং সাদা পাচ্ছি, এখানেও কিন্তু হচ্ছে যে আমরা এই 2টা পাচ্ছি। কি এই 2টা পাবো? ধরো কালো, বড় হাতের বিকে তুমি কালোর জন্য প্রকট ধরো, আর এটা সাদা। কিন্তু একটা প্রবলেম হয়েছে, এই ছোট হাতের 2টা বিকে তুমি যদি সাদা বলো, তাহলে এই প্যারেন্টসটাও তো সাদা হওয়ার কথা ছিল, হচ্ছে না তো। প্যারেন্টসটা কী হচ্ছে? প্যারেন্টসটা কালো হচ্ছে, প্যারেন্টসটা কী হচ্ছে? কালো হচ্ছে। এখানেও খেয়াল করে দেখো, এখানেও হচ্ছে ছোট হাতে 2টা বি আছে, বড় হাতে 2টা বি আছে, ভাইয়া এটা করলেও তো কালো সাদা পাবো। কিন্তু না, তোমার যদি ছোট হাতের 2টা বিকে যদি তুমি সাদা বলো, তাহলে এই বাবাও তো সাদা হয়ে যাচ্ছে, বাবা মা, এই বাবা মাও তো সাদা হচ্ছে। তো তার মানে এটা পসিবল না। বলছে 2টা কালো গিনিপিগ, 2টা কালো গিনিপিগ, বিষয়টা ক্লিয়ার তো। এই জেনেটিক্সের এমসিকিউতে তোমরা হচ্ছে যে ঝামেলা পাকাবা, আমার হচ্ছে দৃঢ় বিশ্বাস যারা ক্লাসগুলো করতেছে না বা বুঝতেছে না তারা ঝামেলা পাকাবে। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারছো যে আমাদের পিতা মাতা দুইজনই কালো, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি এগুলা নিতে পারবো না, এটা সাদা, এটা সাদার জন্য দায়ী আমি করতেছি, পিতামাতা তো কালো, দ্যাটস ওয়াই এইটা। ঠিক আছে? আচ্ছা, এখন উদ্দীপকের আলোকে কালো এবং সাদার অপত্যের অনুপাত কত? 3:1 আমরা মাত্র দেখে আসছি, ফার্স্টে আমরা করছিলাম 3:1 আসছিল। হ্যাঁ, 3:1। এটা তুমি ধরতে পারো যে F1 জনু, F1 জনুতে এরকম ছিল না, 3:1। ভালো করে বুঝছেন কিন্তু এই জিনিস আপনার পরীক্ষায় 50% মানুষ ভুল করে দিয়ে আসবেন। মাথা ঠান্ডা রেখা ক্লাস করতে হবে, মাথা ঠান্ডা রেখে। আচ্ছা দেখো, বিশুদ্ধ লাল ফুল আর বিশুদ্ধ সাদা ফুল কোনো বৈশিষ্ট্যের যিনি একে অন্যের উপর প্রকট নয়, তার মানে এরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আচ্ছা, এখন বলছে বিশুদ্ধ লাল এবং বিশুদ্ধ সাদা এই দুজন কেউ কারোর উপর প্রকট না, মানে কেউ কারোর উপর বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। লাল সবগুলা লালও হবে না, সবগুলা সাদা হবে না, লাল সাদার মাঝ হবে। লাল সাদার মাঝে কি আছে? গোলাপি। তাহলে বাচ্চা কাচ্চা হবে F1 গোলাপি। আর F2 জন্য কি হবে? F2 জন্য হবে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, 3:1 নয়, 1:2:1 হবে। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতেছো 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 অবশ্যই বুঝতে হবে, এগুলো না বোঝার কিচ্ছু নাই, মাথা ঠান্ডা রাখো, ইনশাল্লাহ বুঝে যাবা। এবং হচ্ছে যে জেনেটিক্সের এমসিকিউ ভুল করা যাবে না। আচ্ছা দেখো, 2টি কালো গিনিপিগের মধ্যে ক্রস করানো হইল, F1 জনুতে কালো ও সাদা উভয় রঙের আপত্যের জন্ম হইল, সেম কথা যেটা আমরা বলে আসছি। এখন হচ্ছে তাইলে আমাদের বলছে যে এখানে আমাদের কি হবে? এই যে আমি বলছি যেটা কি হইতে পারে, আমার মতে এটা হবে বড় হাতের বি
ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, এটা নিয়ে তো কারো সন্দেহ নেই, এটা মাস্ট, এটা মাস্ট, ঠিক আছে। এখন এইটা হবে না কখনোই, কারণ ছোট হাতের দুইটা বিকে আমরা সাদা ধরছি, ওকে। এখন এইটা কি ভাইয়া পসিবল, দুইটা বড় হাতের বি আর একটা বড় হাতের বি একটা ছোট হাতের বি? দেখো বড় হাতের বিটাকে আমরা প্রকট বলতেছি, তাহলে বড় হাতের বি কালোর জন্য প্রকট, তাহলে ও কালো হচ্ছে, ও কালো হবে। কেন ও কালো হবে? কারণ এখানে একটা প্রকট জিন আছে, তাহলে ও কালো হচ্ছে। এখন হচ্ছে যে আমাদের এইখানে আমরা একটু ক্রস করে দেখি, বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, তাহলে এখান থেকে তো চারটা সেম গ্যামেট বের হচ্ছে। এদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে কি আসবে? এদের মধ্যে ক্রস করলে বড় হাতের বি, বড় হাতের বি, এই দুইটার মধ্যে ক্রস করলে বড় হাতের বি, ছোট হাতের বি, এটার মধ্যে ক্রস করলে বড় হাতের বি, বড় হাতের বি, আর এটার মধ্যে ক্রস করলে হচ্ছে বড় হাতের বি, ছোট হাতের বি। কিন্তু আমি তো এখানে হচ্ছে যে কোনো চান্স দেখতে পাচ্ছি না যে হচ্ছে তোমার এইখানে তো হচ্ছে যে কেউ সাদা হচ্ছে না, দুইজনই তো কালো হবে, এখানে তো কেউ সাদা হচ্ছে না, সরি এখানে তো হচ্ছে যে সবাই হচ্ছে তোমার ইয়া হচ্ছে, তোমার কি বলে এটাকে, সবাই তো আমাদের হচ্ছে যে কালো হবে, সবাই তো কালো হবে না, কেউ তো সাদা হয় না এখানে, যদি আমরা বড় হাতে বিকে প্রকট ধরি। তার মনে হচ্ছে যে এখানে ভুল আছে, এইটা তো আমাদের হবে, মানে এইটা পসিবল না। হ্যাঁ মুছে গেল। তো এটা একটা প্রবলেম যে আমাদের এটা কি হবে, আমি তো মানতে পারবো না এটা, ভুলভাল দিলে পরে। আচ্ছা এখন দুইটা কালো গিনিপিগের মধ্যে ক্রস করায় কালো সাদা পাইছে, কালো সাদা পাইলে 3 ছাড়া আমার মতে অন্য কোনোটাই আর পসিবল না। দুইটা কালো গিনিপিগের মধ্যে ক্রস করায় দুইটাই কালো পাইছে, আমার মতে 3 ছাড়া অন্য কোনোটাই পসিবল না, কালো সাদা দুইটাই পাওয়া এইটা ছাড়া, মানে হচ্ছে যে এই বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি ছাড়া অন্য কোনোটার পসিবল না। এইটা যেটা বলছে এটার মধ্যে তো হচ্ছে যে দুইটা প্রচ্ছন্ন আছে, তার মানে একটা তো হচ্ছে সাদা চলে আসবে, তো উত্তর তো শুধু 2 হয় এখানে। প্রশ্নের মধ্যে কোথাও ভুল আছে, তোমাদের টেস্ট পেপার দেখি, টেস্ট পেপারে কি উত্তর দিছে। টেস্ট পেপারে দিয়ে রাখছে হচ্ছে 2 3, কিন্তু হচ্ছে 3 হবে না, 3 হবে না কেন হচ্ছে দেখো, এই বড় হাতের বি, ছোট হাতের বি, আচ্ছা এটা তো আমরা তো এটা তো শিওর, 3-এ কি হবে, 3-এ হচ্ছে যে বড় হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের বি ক্রস করলে কি হবে, এখান থেকে বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের বি, তাহলে এখান থেকে কি হবে যে আমাদের এরা কালো, এরা কালো, এরা সাদা, এরা কালো, এরা সাদা, তাহলে তো বাবা মা দুইজন কালো হচ্ছে না, বাবা মা তো একজন কালো একজন সাদা হয়ে যাচ্ছে, এটা উত্তর শুধু 2 হবে। এই প্রশ্নটা যদি পরীক্ষায় হুবহু আসে অ্যান্সার করবো না, এটা শুধু 2 হবে উত্তর। আচ্ছা এখন বলছে F1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস করলে, F1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের যদি ক্রস করি তখন অপত্য সৃষ্টির সম্ভাবনা কত ভাগ? আচ্ছা F1 জনুতে আমরা মানে F1 জনুতে তো কালো সাদা দুইটাই পেয়েছি, এখন F1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো এর ক্রস করাবো, এখন আমার মতে তো এটাই অবশ্যই, এটা এছাড়া সম্ভাবনা নেই, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি। এখন তাহলে খেয়াল করো যে আমাদের হচ্ছে যে এই জায়গায় আমরা এটা পাচ্ছি বড় হাতের বি, বড় হাতের বি, এটা পাচ্ছি হচ্ছে আমরা বড় হাতের বি, ছোট হাতের বি, এখানে পাচ্ছি আমরা একটা বড় হাতের বি, ছোট হাতের বি, এখানে আরেকটা পাচ্ছি দুইটাই ছোট হাতের বি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে যে আমাদের কালো আর এটা হচ্ছে সাদা। এখন এখানে প্রশ্নটা অসম্পূর্ণ টাইপের একটা প্রশ্ন করে রাখছে, বলছে যে F1 জনুর অপত্যের সাথে, F1 জনুর অপত্য মানে F1 জনুকে তুমি ক্রস করবা, ক্রস করে তুমি অপত্য পাবা। আচ্ছা F1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটালে সাদা অপত্য সৃষ্টির সম্ভাবনা কত? এখন F1 জনুর অপত্য মানে F1 জনুতে যারা আছে, মানে F1 জনুতে তো কালো আছে সাদা আছে, এদের মধ্যে তুমি ক্রস করবা, এদের মধ্যে ক্রস করে হচ্ছে যে তুমি কি পেতে চাও, তুমি হচ্ছে যে সাদা সৃষ্টির সম্ভাবনা কতটুকু দেখছো। এখন F1 জনুর যদি তুমি বড় হাতের বি, বড় হাতের বি এর সাথে তুমি যদি হচ্ছে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটাও, ধরো এটার মধ্যে যেটা আছে এটার সাথে তুমি যদি বিশুদ্ধ কালোর ক্রস ঘটাও, বিশুদ্ধ কালো মানে দুইটাই বড় হাতের বি, তখন আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি এখান থেকে কোনো আর সাদা আসবে না, আসবে না, পসিবিলিটি 0।
এইটার সাথে যদি তুমি এই যে এটার সাথে যদি তুমি বিশুদ্ধ কালোর ক্রস ঘটাও, হিসাব করে দেখো সব বড়তের বি বড়তের বি বড়তের বি বড়তের বি আসতেছে, কোনো আর সাদা আসবে না। এটার সাথে যদি তুমি দেখো এটার সাথে যদি তুমি হচ্ছে যে দুইটাই বড়তের বি এর ক্রস ঘটাও, এখান থেকে সব কালো সব কালো সব কালো আসবে, এটার মধ্যেও আমাদের সব কালো আসবে। ঠিক আছে, তো F1 জনুর অপত্যতে আমি আর গেলাম না, F1 জনুতেই আমি থাকলাম। F1 জনুর অপত্যতে আমি আর গেলাম না, F1 জনুতে আমি থাকলাম। F1 জনুতে থাকলেও আমাদের যদি আমরা বিশুদ্ধ কালো নিই তখন আমাদের সাদা আসার আর কোনো চান্স নেই। এখন সেটা তুমি হচ্ছে যে এই বড় হাতের দুইটা বি এর সাথে বড় হাতের দুই বি ক্রস করো সব কালো, বড় হাতের বি এর সাথে ছোট হাতের বি ক্রস করো সব কালো, ছোট হাতের বি এর সাথে ছোট হাতের দুইটা বি এর সাথে বড় হাতের দুই বি ক্রস করো সব কালো। তার মানে সম্ভাবনা কত পার্সেন্ট? 0%। একটু ক্রিটিক্যাল প্রশ্ন আসছে চট্টগ্রাম বোর্ড 2017-তে। এটা যাদের জেনেটিক্সের বেসিক ক্লিয়ার না তারা দেখা যাবে হয়তো এই জিনিসটা তোমার ভুল করবে। কারণ ধরো আমি এটা দীক্ষা বলতে পারতেছি, ধরো এই জায়গায় এখান থেকে আমি এটা দেখে বড় হাতে দুইটা বি আছে, ছোট হাতে দুইটা বি আছে, আমি এটা দেখে বলে দিতে পারবো যে তোমাদের এখান থেকে কী কী পসিবল গ্যামেট। কিন্তু তোমারও এই জিনিসটা বিবেচনা করতে পারতে হবে, যদি পারো তাহলে এটা অ্যান্সার করতে পারবে। দেখো 2017 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু এটা স্কিপ করার সুযোগ ছিল না, তোমার আছে। তো তুমি বুঝা যাও কাজে দিবে। আচ্ছা, এখন দেখো যে আমাদের এটা ভাইবো না যে ভাইয়া তোমাদের বলতেছি যে হচ্ছে যে কোনো কিছু সমস্যা, কারণ আমি এটা বলতেছি যে তোমরা বোঝো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যে এটা আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা প্রকট বৈশিষ্ট্যধারী বিশুদ্ধ কালো বর্ণের গিনিপিগ, প্রকট বৈশিষ্ট্যধারী বিশুদ্ধ কালো বর্ণের একটা গিনিপিগ আছে, আর একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী সাদা বর্ণের গিনিপিগ। আচ্ছা, একজন হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর একজন হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্যধারী বিশুদ্ধ কালো গিনিপিগ, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী সাদা বর্ণের গিনিপিগ। আচ্ছা, এখন এখানে হচ্ছে যে ও প্রকট বৈশিষ্ট্যটা ধারণ করছে, তার মানে ও বিশুদ্ধ না, ও এরকম। কেন ওইরকম? কারণ হচ্ছে যে ওর যদি দুইটাই হচ্ছে প্রকট জিন থাকতো, আচ্ছা সরি বিশুদ্ধ বলে দিছে, বিশুদ্ধ বলছে, বিশুদ্ধ বললে আর কোনো কথা নেই, বড় হাতে দুইটা বি। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী সাদা বর্ণের গিনিপিগ, তো সাদা হওয়ার জন্য তাহলে ছোট হাতের দুইটা বি হবে। ওর ক্ষেত্রে বিশুদ্ধ বলে নাই, তাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখনো আমাদের এই হ্যাটেরোজাইগাস অবস্থায় আসবে না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আসবেই আমাদের হোমোজাইগাস অবস্থায়। ঠিক আছে, তাহলে এখন আমাদের উল্লেখিত F2 এর ফিনোটাইপিক অনুপাত কত? F2-তে ফিনোটাইপিক অনুপাত, তাহলে এটা হচ্ছে যে আমাদের কি মেন্ডেলের প্রথম সূত্রের মতো পড়ে যাচ্ছে, তাহলে F2-তে ফিনোটাইপিক অনুপাত 3:1 হবে, চোখ বন্ধ করে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন টেস্ট ক্রসের ফলে প্রাপ্ত জীব আমাদের কি হয়? টেস্ট ক্রসের ফলে প্রাপ্ত জীব, এটাকে তুমি কি করতে চাও? এটাকে তুমি টেস্ট ক্রস করতে চাও। আচ্ছা, টেস্ট ক্রসের ফলে প্রাপ্ত জীব কি হবে? হেটেরোজাইগাস কালো, হোমোজাইগাস সাদা, হোমোজাইগাস কালো। আচ্ছা, টেস্ট ক্রস করলে অনুপাত আমরা পাই হচ্ছে 1:1 পাই, টেস্ট ক্রসের ক্ষেত্রে আমরা বেসিক্যালি অনুপাত। এখন এখানে আমাদের এই F2 জনুতে আমরা কি পাবো? এটার যে F2 আছে, এটার F2-তে আমরা তো টেস্ট ক্রস করব F1 এর সাথে। আমরা টেস্ট ক্রস করব কার সাথে? F1-এ আমরা এটা পাচ্ছি, F1 এর সাথে পিতৃমাতৃ বংশে যে কারো ক্রস করব, F1 এর সাথে পিতৃমাতৃ বংশে যে কারো ক্রস করতে পারি। F1 এর সাথে যদি আমি এটার ক্রস করি তাহলে কি আসবে, আর F1 এর সাথে এটার ক্রস করলে আমাদের কি আসবে? তো F1 এর সাথে যদি আমি এটার ক্রস করি তাহলে তো সব বড় হাতের বি, 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 ছোট হাতের বি, বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি। তাহলে এখানে আমি এটার যদি ক্রস করি তখন আমি সবগুলাই পাবো হচ্ছে কালো, আর এটার যদি ক্রস করি তাহলে আমরা কি পাবো? বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের বি। তো এখানে হচ্ছে যে আমরা কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে এরা সবাই কালো। বেসিক্যালি আমাদের টেস্ট ক্রসে এটা জানতে চাই, 1:1 অনুপাত আসে বলে না, যেটা হবে কালো, আর এটা হবে হচ্ছে যে আমাদের আচ্ছা টেস্ট ক্রস বলছে, আমি ব্যাক ক্রসের কথা বলতেছিলাম। টেস্ট ক্রসে তো কি করে? টেস্ট ক্রসে হচ্ছে যে এই F2 এর যে কোনো একটা নেয়, F2 এর যে কোনো একটা নিল, এটাই নিল F2-তে, ধরো এগুলোই তো আসবে। F2-তে যে লম্বা আসবে 3টা লম্বা হবে, বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি। একটু ঠান্ডা মাথায় ক্লাসটা করো, কারণ অনেক কিছু মুখে বলতেছি, তোমার হচ্ছে যে অনেক কিছু মনে হবে যে ভাই কী বলতেছে, ঠান্ডা মাথায় ক্লাসটা করো। তো হচ্ছে যে এটা কালো আর এটা কি হচ্ছে যে আমাদের সাদা, তাই তো? এটা কালো, এটাও সাদা। এখন হচ্ছে যে আমাদের বলছে যে এটার সাথে আমি এটার যদি ক্রস করি, এটার সাথে যদি আমি এটার ক্রস করি তাহলে আমি কি পাবো? হ্যাঁ, সেম জিনিস পাবো। তাহলে এটাকে 1, এটাকে 1:1 ধরতে পারতেছি। তাহলে এখানে আমরা সাদা যেটা পাচ্ছি এটা হোমোজাইগাস সাদা পাচ্ছি, আর কালো যেটা পাবো সেটা হচ্ছে যে আমি
হেটারোজাইগাস কালো পাচ্ছি, তাই না? 1:1। আচ্ছা ভাই এখানে তো 3:1 হওয়ার কথা, 1:1 কেন বলে? 1:1 বলে কেন? দেখেন 3:1 হওয়ার কথা না, 1:1 বলে কারণ এর দুইটা তো সেম গ্যামিট, তো একটা দুইটা সেম এই জন্য একটা গ্যামিট পাবো, আর এখানে দুইটা ভিন্ন এই জন্য দুইটা গ্যামিট পাবো আমরা, ঠিক আছে? তাহলে এই দুইটা মিললে হচ্ছে বড় হাতের বি ছোট হাতের বি, এই দুইটা মিললে ছোট হাতের বি ছোট হাতের বি, তাহলে এটা সাদা এটা কালো, এই জন্য 1:1 বলে। তাহলে সাদাটা কী হবে? হোমোজাইগাস সাদা হবে, আর কালোটা কী হবে? হেটারোজাইগাস কালো হবে, ঠিক আছে? তাহলে উত্তর 1 এবং 3। বুঝছেন বিষয়টা? টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু জ্বালাইতে পারে পরীক্ষার মধ্যে, মাথা ঠান্ডা রেখা এই ক্লাসটা দরকার হলে আবার দেখো, এই ক্লাসটা দরকার হলে আবার দেখবা, বাট এই জিনিস যেন পরীক্ষার হলে ভুল না হয়, সরাসরি যদি না আসে ঘুরায় দিলেও যেন পারো। আচ্ছা, তারপর আসা যাক হচ্ছে কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ। মেন্ডেলের প্রথম সূত্রের অনেকগুলা ব্যতিক্রম আছে, তার মধ্যে হচ্ছে যে আমাদের এখানে খেয়াল করো, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ হচ্ছে আমাদের এই তিনটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। এই তিনটা হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম? সমপ্রকটতা, না এই তিনটা না, ভুল বলছি, এই তিনটা না, আমাদের এটা এই দুইটা, এই অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন, এই তিনটা হচ্ছে যে আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রম। আর এখানে দেখো, এখানে হচ্ছে প্রকট এপিস্টেসিস, এপিস্টেসিস, পলিজেনিক ইনহেরিটেন্স, এই তিনটা হচ্ছে দ্বিতীয় সূত্রের, একটা হচ্ছে যে প্রকট এপিস্টেসিস আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, পলিজেনিক ইনহেরিটেন্স, এই তিনটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম কি? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি? এপিস্টেসিস। নিচের কোনটি সমপ্রকটতার ফিনোটাইপ? সমপ্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের প্রথম সূত্রের সমপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতার অনুপাত 1:2:1। লিথালজিনের অনুপাত কত? লিথালজিনের অনুপাত হচ্ছে 2:1 শুধু। সমপ্রকটতার ক্রিয়ায় F2-তে 1:2:1 পাওয়া যাবে। তারপর হচ্ছে যে ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা, ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টির জিনটাকে বলি আমরা লিথাল জিন। লিথাল মানে মাইরা ফেলে যে জিন। এখন ও তো ড্রসোফিলা মাছিকে মারেনি, ও ড্রসোফিলা মাছের একটা অংশ ক্ষতি করেছে, তার মানে ও হচ্ছে লিথাল জিনেরই একটা ভ্যারাইটি। লিথাল জিনের দুইটা ভ্যারাইটি আছে, একটা হচ্ছে সেমি লিথাল জিন যেখানে 50% অর মোর প্রাণী মারা যায়, আর একটা হচ্ছে সাবভাইটাল জিন যেখানে 50%-এর কম প্রাণী মারা যায়। তো সেমি লিথালে কী হয় যে আমাদের 50% অর মোর প্রাণী মারা যায়, আর সাবভাইটালে হচ্ছে লেস দেন 50% মারা যায় আমাদের। হ্যাঁ, তো এই যে সাবভাইটাল ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা, এটা হচ্ছে একটা সাবভাইটাল জিন। আর সেমিলিথাল জিন কোনটা? সেমিলিথাল জিন হচ্ছে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া, কোনটা জানি আছে, দাঁড়ো এখানে, সেটা হচ্ছে যে তোমার হিমোফিলিয়া, ঠিকই বলছি, হিমোফিলিয়া। হিমোফিলিয়াটা হচ্ছে আমাদের সেমিলিথাল, সেমিলিথালের উদাহরণ একটা হচ্ছে হিমোফিলিয়া, হিমোফিলিয়া এর কারণে 50% অর মোর মানুষ মারা যায়, হিমোফিলিয়া। আচ্ছা, দুইটা প্রচ্ছন্ন জিন একটা প্রকট জিনের বৈশিষ্ট্যে বাধা দিচ্ছে। দেখো, প্রচ্ছন্ন জিনের ক্ষমতা হয়ে গেছে প্রকট জিনের বৈশিষ্ট্যে বাধা দেওয়া। দেখো, যখনই কোনো বাধার কথা আসবে সেটা এপিস্টেসিস। বাধা দিচ্ছে কি? বাধা দেয় যে জিন সেটাকে বলে এপিস্টেটিক জিন, আর বাধা পায় যে জিন তাকে বলে হাইপোস্টেটিক জিন। এখন বাধা দিচ্ছে যে সে হচ্ছে এপিস্টেটিক জিন, তাহলে এটাকে কি বলি আমরা? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলবো, কারণ দুইটা প্রচ্ছন্ন জিন আমাদের বাধা দিচ্ছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলবো, ঠিক আছে? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলবো। হ্যাঁ, 11:46 বাজে, তোমাদের ক্লাস দেওয়ার কথা 12টায়, আমার হয়তো ক্লাস শ্যুট করতে করতেই 12:30 একটা বেজে যাবে। তারপর তোমরা মনে মনে গালি, আপলোড হইতে হইতে 2টা-3টা, তোমরা মনে মনে গালি দিবা, ভাই 12টায় বলে ক্লাস আপলোড দিল না। কী করবো? দেখো, বিষয়টা হচ্ছে তোমাদের এখন যে ক্লাসগুলো নিচ্ছি না, এগুলো নিতে আমার মানে হচ্ছে ভালোই লাগতেছে, বাট হচ্ছে যে সময় করে মিলাইতে পারতেছি না, এবং দাঁড়ায় ক্লাস মানে মিলাইতে পারতেছি না, এই জন্য ক্লাসগুলো দিতে একটু লেট হচ্ছে। বাট দেখলে তো দেখছি এর আগে কতটুকু উপকার পাও। যাই হোক, ক্লাস করে যদি উপকার পাও, জাস্ট ভাইয়ের জন্য দোয়া করবা যেন ভাইয়ার। দেখো, তারপর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এটার ফিনোটাইপিক অনুপাতটা কত? দেখো, আমাদের নর্মালি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:3:1। এখন হচ্ছে যে আমাদের এই দ্বৈত প্রচ্ছন্নের এপিস্টেসিসের অনুপাতটা হচ্ছে 9:7। 13:3 এটা যদি বলে, এটা বলে প্রকট এপিস্টেসিস। এটাকে কি বলি আমরা? প্রকট এপিস্টেসিস। এটাকে বলি প্রকট এপিস্টেসিস। এটাকে কি বলি? এটাকে বলি প্রকট এপিস্টেসিস বলি। 9:3:3:1 যেটা আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আর 1:2:1 এটা তো প্রথম সূত্রের ব্যতিক্রম, এটা সমপ্রকটতা আর অসম্পূর্ণ প্রকটতায় পাওয়া যায়।
মানুষের কোন রোগটা লিথাল জিনের প্রভাবে হয়? দেখো লিথাল জিনের প্রভাবে অনেকগুলো রোগের কথা আমরা জানি, এখানে মানুষের বলছে প্রথমে, মানুষের না বললে কিন্তু একটা কনফিউজিং এই জায়গাটায় আছে। দেখো ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি যেটা আছে ডিএমডি, এই ডিজিজটা কিন্তু একটা জেনেটিক্যাল ডিজিজ, জেনেটিক্যাল, এবং হচ্ছে যে আমরা অটোজোমাল রিসেসিভ এক্সলিঙ্ক রিসেসিভ যে ডিসঅর্ডার পড়ি সেখানে কিন্তু আমাদের 3টা ডিসঅর্ডার আমরা মূলত পড়ি। তোমরা যে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া এবং ডিএমডি ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, এই 3টা যে পড়ো না, এই 3টা কিন্তু হচ্ছে এক্স লিঙ্কড, মানে এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের এক্স লিঙ্কড ডিসঅর্ডার, তিনটাকে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার বলি আমরা। সহজ বাংলা ভাষা হচ্ছে এক্স লিঙ্ক প্রচ্ছন্ন জিনের জন্য এই 3টা রোগ হয়। তাহলে এটা একটা জেনেটিক্যাল, বা সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ। এখানে আমাদের হচ্ছে যে লিথাল জিনের কোনো বিষয় নেই। বর্ণান্ধতা সেম জিনিস, কি 3টা বলছি? এক্স লিঙ্কড রিসেসিভ, বর্ণান্ধতা, আরেকটা হচ্ছে তোমার লাল সবুজ বর্ণান্ধতা, তারপর হচ্ছে যে হিমোফিলিয়া আর ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। আর ক্রিপার মুরগি, এই ক্রিপার মুরগি যে আছে পাগুলা ছোট ছোট হয়, এই ক্রিপার মুরগিটাও কিন্তু লিথাল জিনের প্রভাবে, হয়, বাট এটা মুরগির, মানুষের না। আর মানুষের হয় জন্মগত ইকথিওসিস, চামড়াগুলা একদম মাছের আইসের মতো হয়ে যায়, ঠিক আছে। আর ডিএমডিতে কিন্তু বাচ্চারা বাঁচে না, মারা যায় বাচ্চাগুলা। তাহলে এটা জন্মগত ইকথিওসিস। তাইলে লিথাল জিনের প্রভাবে কিছু রোগ হয়, যেমন নামগুলা মনে রাখবে, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, জন্মগত ইকথিওসিস, তারপর হচ্ছে তোমার ব্রাকিওফ্যালাঞ্জি, রেটিনোব্লাস্টোমা মানে হচ্ছে আমাদের চোখের রেটিনায় ক্যান্সার হয়, থ্যালাসেমিয়া, এগুলো সব কিন্তু লিথাল জিনের প্রভাবে হয়। তারপর হচ্ছে লিথাল জিনের প্রভাবে একটা জীব মারা যায়, তো লিথাল জিনের প্রভাবে অনুপাতটা 2:1 হয়। পরীক্ষায় লিথাল জিনের সংজ্ঞা আসবে তোমাদের। তারপর হচ্ছে একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য, একাধিক জিন মানে কি? পলিজেনিক ইনহেরিটেন্স বলবো এই জিনিসটাকে আমরা। তারপরের প্রশ্ন হচ্ছে যে লিথাল জিনের বৈশিষ্ট্য কি? লিথাল জিন একটা মিউট্যান্ট জিন, কথা সত্যি। লিথাল জিনের কারণে জীবের মৃত্যু ঘটে, এই কথাও সত্যি। মিউট্যান্ট মানে যে জিনের মধ্যে কোনো পরিবর্তন আসছে, তাহলে 1:, মানে এই দুইটা, আর অনুপাতে একটা জীব তো মারা যায়, তার মানে 25% জীব অলওয়েজ মারা যাবে। লিথাল জিনের প্রভাবে 25% জীব অলওয়েজ মারা যাবে। এর বেশি মারা যেতে পারে? হ্যাঁ, এর বেশিও মারা যেতে পারে, ঠিক আছে। তো হচ্ছে যে আমাদের কিন্তু অনুপাত থাকলে 1:2:1 হওয়া কখনোই পসিবল না। লিথাল জিনের কারণে যে রোগ হয় তা হলো ব্রাকিওফ্যালাঞ্জি, কথা সত্যি। হিমোফিলিয়া, লিথাল জিনের সাথে হিমোফিলিয়ার কোনো হিমোফিলিয়া আছে। আচ্ছা, হিমোফিলিয়াটার মধ্যে একটা জিনিস, হিমোফিলিয়া কিন্তু লিথাল জিনের প্রভাবেও আছে, এখানে প্রভাবও আছে। হিমোফিলিয়াটা কিন্তু আবার এক্স লিঙ্কড রিসেসিভ, ওই কথাটাও আসে আমাদের, ঠিক আছে। এক্স লিঙ্কড একটা ডিজিজও। তাহলে ভাইয়া ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি কি লিথাল জিনের মধ্যে আসে না? ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফিকে আমরা লিথাল জিনের মধ্যে ফেলতে চাই না, এক্স লিঙ্কড রিসেসিভের মধ্যেই থাকুক ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, ঠিক আছে। ইকথিওসিস, হ্যাঁ ইকথিওসিসও আমাদের হয়, যদিও আমার কাছে মনে হয় ডিএমডিকেও লিথাল জিনের মধ্যে ফেলা যায়, কারণ ডিএমডির কারণে হচ্ছে প্রচুর পেশেন্ট মারা যাচ্ছে। লিথাল জিনই তো এক প্রকার মৃত্যুজিন, এবং ডিএমডিতে তো বাঁচেই না, কোনো বাচ্চাই বাঁচে না যদি ডিএমডি নিয়ে জন্ম নেয়। খুব আমায় এ পর্যন্ত অনেকগুলো ডিএমডির পেশেন্ট আমাদের মেডিকেলে পাচ্ছে, আমার কাছে খুব খারাপ লাগে। দেখো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে এপিস্ট্যাটিক জিন, পরিপূরক জিন, লিথাল জিন প্রথম সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম না। তাহলে হচ্ছে আমাদের এই 1 এবং 2 হচ্ছে কথা সত্যি আমাদের। প্রকট এপিস্টেসিসের কারণে সাদা লেঘন জাতীয় মুরগির, এই যে দেখো প্রকট এপিস্টেসিসের মধ্যে হচ্ছে যে আমাদের 13:3 অনুপাত পাওয়া যায়, এটা প্রকট এপিস্টেসিসের একটা মজাদার বিষয়। এখানে হচ্ছে যে আমাদের এখানে খেয়াল করো, সাদা লেঘনের রঙিন পালকের জন্য দায়ী জিন বড় হাতের সি, এই সাদা লেঘনের রঙিন পালকে বাধা দানদারী প্রকট জিন বড় হাতের আই। তাহলে এখানে এপিস্ট্যাটিক জিন কোনটা? বড় হাতের সি, বাধা দেয় যে সে এপিস্ট্যাটিক জিন, তাহলে এপিস্ট্যাটিক জিন আই আর হাইপোস্ট্যাটিক জিন বড় হাতের সি। তাহলে এখানে সাদা লেঘন, এই সাদা লেঘন রঙিন হওয়ার জন্য দায়ী জিন ছিল কিন্তু বাধা দিয়ে দিচ্ছে, সাদা হয়ে গেছে। ওর রঙিন হওয়ার জন্য দায়ী জিন নাই, বাধা দেওয়ার জিনও নাই, খুব সুন্দর কথা। আর এখানে তাহলে লেখা F1 জুন থেকে বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। তো বড় হাতের সি যেটা সেটা তো হচ্ছে রঙিন হওয়ার জন্য দায়ী, আবার বড় হাতের আই হচ্ছে রঙিন হতে বাধা দেয়, তাহলে সে কী হচ্ছে? সাদা হচ্ছে। এবং হচ্ছে তাহলে এরা সবাই সাদা, অনুপাতে সাদা ইস্টু রঙিন অনুপাত 13:3 পাওয়া যায় আমাদের। এখন এখানে বলছে প্রকট এপিস্টেসিসে F1 জনিতে সকল মোরগ মুরগি রঙিন হবে না, F1 জনিতে কেউ রঙিন হয় না, কারণ হচ্ছে যে বাধা পায়। F2 জনিতে রঙিন পালক বিশিষ্ট মোরগ মুরগি পাওয়া যায়, কয়টা? 3টা পাওয়া যায়। ডাইহাইব্রিড ক্রস, এই মানে হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলি আমরা ডাইহাইব্রিড ক্রস, আর প্রথম সূত্রকে বলি মনোহাইব্রিড ক্রস, এক লক্ষণ শঙ্করায়ন। আচ্ছা, এখন তাহলে এই দুইটা আমরা সঠিক পাচ্ছি, 2 এবং 3। তাহলে উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে 2 এবং 3 আমাদের উত্তর হচ্ছে, ঠিক আছে। তারপরে যদি আমরা আসি, আচ্ছা এই পেজ তো বললাম,
লাস্ট রেকর্ড হচ্ছে তো ঠিক মতো 50 মিনিট চলে গেছে, আমরা মাত্র 40। আমরা কয়টা প্রশ্ন জানো? 85টা প্রশ্ন। আজকে ক্লাসে খেলা হবে। আচ্ছা আসো, আমি আশা করি আমার স্টুডেন্টরা হচ্ছে যে পুরা ক্লাস বড় হইলে কোনো রাগ করে না, আমার মনে হয়, কমেন্টে দেখা যাবে। দেখো, মুন্নি তার বাগানে সাদা ফুল লাল ফুল লাগায়, কয়েকটা সন্ধ্যা মালতী গাছ লাগালো, সেই এই ফুল মানে সে এই দুই ধরনের ফুল বিশিষ্ট গাছের মধ্যে সংকরায়ন ঘটালো। এবার মুন্নি অবাক হলো যে লাল এবং সাদা ফুলের পরিবর্তে সে গোলাপি ফুল পাইছে। এটা অনেক দুঃখজনক ঘটনা। লাল ফুল সাদা ফুল লাগায় যদি মানুষ গোলাপি ফুল পায়, তাহলে সে হচ্ছে যে আর কেন গাছ লাগাবে। আচ্ছা, এখন হচ্ছে এই যে লাল এবং সাদা ফুলের পরিবর্তে গোলাপি বর্ণের ফুল পাওয়া গেছে, এটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের কোন জিনের জন্য দায়ী? এটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, নট দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তোমাদের বইয়ে কিছু জিনিস আছে, যেমন পরিপূরক জিন না, পরিপূরক জিনের এক্সাম্পলটা হচ্ছে মিষ্টি মটর দিয়ে, প্রকট এপিস্টেসিস যে উদাহরণ সাদা লেঘন দিয়ে, প্রচ্ছন্ন এপিস্টেসিস মুখ বধির দিয়ে, তার বাইরে কিন্তু যাবে না। সো এটা মনে রাখতে হবে। এখন যে সাদা ফুল আর লাল ফুল না, এটা কিন্তু হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার মধ্যে আছে। সাদা ফুল লাল ফুল অসম্পূর্ণ প্রকটতায়। সমপ্রকটতায় হচ্ছে কালো বর্ণের মোরগ, সাদা বর্ণের মোরগ। ঠিক আছে, মোরগ তো দুইটা বলে, একটা সাদা বর্ণের মোরগ, একটা কালো বর্ণের মুরগি, ওইটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এখন আমাদের বলছে উদ্দীপকে কোন জিন গোলাপি বর্ণের ফুলের জন্য দায়ী। এখানে আমাদের জানতে চাইনি যে কোনটা এটা ব্যতিক্রম, ব্যতিক্রমটা এটা কোনটা, এটা আবারও বলতেছে, এটা হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা, যে সাদা আর হচ্ছে লাল কেউ তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। তাহলে এটা কোন ধরনের জিন? ইন্টারমিডিয়েট জিন। এখানে উদ্দীপক অনুযায়ী দ্বিতীয় বংশধরের অনুপাত মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম 1:2:1। তাহলে আবারও বলি, দেখো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের মধ্যে একটা আছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার এক্সাম্পল হচ্ছে সাদা ফুল আর লাল ফুল। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমে আরেকটা এক্সাম্পল হচ্ছে কি সমপ্রকটতা, কালো মোরগ সাদা মুরগি। লিথাজিন 2:1 অনেক এক্সাম্পলের কথা আমরা বলছি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের প্রথম ব্যতিক্রম পরিপূরক জিন, সাদা ফুলযুক্ত মিষ্টি মটর দুইটার মধ্যে ক্রস করানো হয়েছে। তারপর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে প্রকট এপিস্টেসিস, সাদা লেঘন আর সাদা ওয়াইনডট মুরগির মধ্যে ক্রস করানো হয়েছে। তারপর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, মুখবধির। পলিজেনিক ইনহেরিটেন্স, এখানে কালো মানে একজন হচ্ছে শ্বেতাঙ্গ এবং একজন নিগ্রোর মধ্যে ক্রস করানো হয়েছে। ঠিক আছে, এর মনে থাকে জানো, এই জিনিস পরীক্ষা হলে যদি ভুল করো না, ধীরে দিব মায়ের। আচ্ছা, এই যে দেখো, তাহলে এই যে আমরা কিন্তু আমাদের এই যে পেয়ে গেছি সাদা ফুলযুক্ত মিষ্টি মটর, বলছিলাম না সাদা ফুলযুক্ত মিষ্টি মটর দুইটার মধ্যে ক্রস করছে। মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম? দেখো এত ঝামেলা যাওয়া যাবে না, একদম ভাইয়া যা বলছি মনে রাখতে হবে। কোন সূত্রের ব্যতিক্রম? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। উদাহরণ কি ছিল? পরিপূরক জিনের উদাহরণ ছিল, তাই না? তাহলে এই F1-এ সবাই পাচ্ছি বেগুনি, F2-তে বেগুনি আর সাধারণ অনুপাত কত হবে? 9:7। মেন্ডেলের ব্যতিক্রম যেগুলো হয়েছে, পরিপূরক জিনের অনুপাত হচ্ছে 9:7, প্রকট এপিস্টেসিসের খালি হচ্ছে অনুপাত 13:3, দ্বৈত প্রচ্ছন্ন 9:7, আর হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাত 1:4:6:4:1। কি বলছি? 1:4:6:4:1। এটা হচ্ছে আমাদের পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাত। তাহলে এই কোন জিনের ক্রিয়া? এখানে পরিপূরক জিনের ক্রিয়া। তাহলে অনুপাত কত এখানে? 9:7। দেখছো, মানে সহজ করে ফেলতে হবে জিনিসগুলোকে, বুঝবো, বুঝার সাথে সাথে একটু মনেও রেখা ফেলবো, তাহলে না কাজ সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে নারীকে কি বলা হয়? অলরেডি ভয়াবহ প্রশ্ন। আচ্ছা, ভালো প্রশ্ন। আচ্ছা, নারীকে বলা হয় হোমোগ্যামেটিক সেক্স, কারণ হচ্ছে এখানে কি থাকে? এখানে নারীদের ক্রোমোজোম হচ্ছে XX আর পুরুষের ক্ষেত্রে কি XY। তাহলে এটা কি? হোমোগ্যামেটিক সেক্স। আর যদি পুরুষকে কি বলা হয় জিজ্ঞেস করে, পুরুষকে বলা হবে হেটেরোগ্যামেটিক সেক্স। ঠিক আছে। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য কি? জিনগুলা ওয়াই ক্রোমোজোমে থাকে, ওয়াই ক্রোমোজোমে কোনো প্রবলেমই থাকে না কোনো দিন। জিনগুলা পিতা হতে শুধুমাত্র কন্যাতে যায়, জিনগুলা পিতা হতে শুধুমাত্র পুত্রে যায়। বৈশিষ্ট্যগুলা মহিলাদের প্রকাশ পায়। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের প্রথম কথা হয়েছে মহিলাদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, ওয়াই ক্রোমোজোমেও থাকবে না। জিনগুলা পিতা হতে কন্যাতে যায়, হ্যাঁ, পিতারা কন্যাকে ভালোবাসে, পিতা তার বৈশিষ্ট্য কন্যাকে দেয়, মাতা তার বৈশিষ্ট্য পুত্রকে দেয়। তাহলে হচ্ছে এই পিতা থেকে পুত্রে যায় না, মাতা থেকে পুত্রে যায়। আর হচ্ছে জিনগুলো পিতা হতে কন্যাতে যায়। যেন দেখবা বাবারা মেয়েদের বেশি ভালোবাসে আর মায়েরা হচ্ছে যে ছেলেদের বেশি ভালোবাসে, এরকম হয়। কিন্তু মেয়েদেরও দেখা যায় বাবার প্রতি টান বেশি থাকে, ছেলেদেরও কি হয়? মায়ের প্রতি টান বেশি থাকে। আসলে বাবা মা না, একটা কথা মনে রাখবা, দুনিয়ায় তোমারে ধরো সবাই, তুমি অনেক খারাপ একটা কাজ করছো, ধরো খুব খারাপ একটা কাজ করছো, এত খারাপ কাজ করছো পুরো পৃথিবী তোমাকে থুতু দিচ্ছে, সবাই তোমাকে থুতু দিচ্ছে, কেউ তোমার মতো জঘন্য মানুষ পৃথিবীতে আর থাকুক চায় না। তো বাবা মা এই দুইটা মানুষ না
সেই টাইমটাও চাবে যে তুমি বেঁচে যাও, তুমি ভালো থাকো। আমরা অনেক সময় দেখি যে বাবা ছেলেকে ধরা দিছে, মা ছেলেকে ধরা দিছে, মানে বাবারটাই বেশি দেখা যায়, মা ছেলেকে ধরায় দিছে এরকম খুব কম দেখা যায়। বাট বাবা মা চায় সবসময় তার ছেলেটা ভালো করুক। মানে আমরা যখন কোনো খারাপ কিছু করি না, তখন আসলে আমরা সবচেয়ে বেশি অন্যায় করি দুইটা মানুষের সাথে। একটা হচ্ছে আমার আল্লাহর সাথে খারাপ কাজ করা, আর হচ্ছে বাবা মার সাথে। সো বাবা মা আসলে অন্য লেভেলের একটা জিনিস, এবং পৃথিবীতে এই দুইটা মানুষ তোমাকে নিঃস্বার্থভাবে কোনো কিছু চায় না আমাদের থেকে। আমার বাবা মার আমার থেকে ধরো টাকা পয়সা, আমার টাকা নিয়ে তাদের কোনো চাহিদা নেই, তাদের চাহিদা জাস্ট একটাই, আমি হ্যাপি থাকি। আমাকে তারা হ্যাপি দেখতে চায়, আমার মুখে হাসি দেখতে চায়। তোমাদের বাবা মা সেম। তো বাবা মা আঁকড়ায় ধৈর্য এবং সব তাদের সাথে শেয়ার করে দেখবো, জীবনে অনেক প্রবলেম কমে যাবে। আচ্ছা আসো, তো যেখানে ছিলাম আমরা, কোন প্রাণীতে XXXY টাইপ ক্রোমোজোম থাকে না? আমাদের থাকে, মানুষের আছে, কুকুর বিড়ালের আছে, গান্ধী পোকার আছে কিনা জানি না, ড্রসোফিলা মাছির আছে কিনা সেটাও আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু এটা আছে আমাদের বইয়ে যে এই XXXY এই যে হচ্ছে যে আমাদের ক্রোমোজোমগুলা, এই ক্রোমোজোমের প্যাটার্নগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে আছে, এটা আমাদের বইয়ের মধ্যে আছে। তো এখন দেখো এই XXXY এই যে প্যাটার্নটা, এটা হচ্ছে মানুষের মধ্যে আমরা পাই, ড্রসোফিলাতে আমরা পাই, ড্রসোফিলা যে মাছি, কুকুর বিড়াল থেকে শুরু করে যত স্তন্যপায়ী প্রাণী আছে সবার মধ্যে পাই। আর হচ্ছে যে আমাদের ফড়িং, ছারপোকা, অর্থোপটেরা, গান্ধী পোকা, এদের মধ্যে আমরা হচ্ছে যে XXX0 পাই, ঠিক আছে? ঘাস ফড়িংয়ে XXX0, তো এটা গান্ধী পোকা হবে। বাবু ট্রাফিক সিগন্যালে বাতির পার্থক্য বুঝতে পারেন। ট্রাফিক সিগন্যালে কি আছে? লাল নীল সবুজ, না লাল হলুদ সবুজ। এখন সে পার্থক্য বুঝতে পারলো না, তার মানে লাল আর সবুজ সে দেখে না, তাহলে এটা কি? লাল সবুজ বর্ণান্ধতা। এটা বর্ণান্ধতা, নট রাত কানা। দেখো বর্ণান্ধতা মানে হচ্ছে দেখে না, মায়োপিয়া মানে হ্রস্ব দৃষ্টি, দূরের জিনিস দেখে না, কাছের জিনিস ভালো দেখে। রাত কানা মানে কি? রাতে দেখে না, ভিটামিনের অভাবে। আর গ্লুকোমা হচ্ছে চোখের প্রেশার যখন বেড়ে যায়, চোখের ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যায়, এটা হচ্ছে গ্লুকোমা। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের মানুষের লাল সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী জিন কি? লিথাল জিন, এপিস্টেটিক জিন, সেক্স লিঙ্ক জিন। লাল সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী কে? সেক্স লিঙ্ক জিন। পিতা স্বাভাবিক, মাতা বর্ণান্ধ, ছেলেগুলা কি হবে? দেখো পিতা স্বাভাবিক, মা বর্ণান্ধ। মা ছেলেদের কি করে? তার বৈশিষ্ট্যগুলা দিতে পছন্দ করে। ছেলেগুলার কি হবে? ছেলেগুলার মধ্যে খেয়াল করো, ছেলে বাবা স্বাভাবিক, তার মানে বাবা XY, বাবার মধ্যে কোনো বর্ণান্ধ জিন নাই। মাতা বর্ণান্ধ, XX। একটা জিনিস মনে রাখবা, এই বর্ণান্ধতার জন্য দায়ী জিনকে ছোট হাতের C ধরি। দেখো আমার সাথে না বইয়ের, তোমাদের বইয়ে যে প্যাটার্নে লেখা আছে সেই প্যাটার্নের না মিলে না অনেক সময়। তো তোমরা না বলো যে ভাই আপনার সাথে মিলে না, এখন কি করব? বিষয়টা হচ্ছে যে তুমি আমারটা যদি দাও, পরীক্ষার হলে কেউ 1 নম্বর আশা করি সে যদি বোঝে কাটবে না। এখন তোমাদের MCQতে দেখলাম তোমাদের বইয়ের টাইপের মতো MCQ দেয়। যেমন হচ্ছে যে আমি একটু বলি যে আমি তোমাদের একটা ক্লাস নিছি, সেখানে দেখছো যে আমি যেভাবে তোমাদের পড়াইছি, আমি নর্মালি বলতে পছন্দ করি যে ধরো বর্ণান্ধ পুরুষ। সো পুরুষের মধ্যে একটা থাকলেই হয়ে যায়, বর্ণান্ধ পুরুষের XCY, এটা হচ্ছে বর্ণান্ধ পুরুষ। স্বাভাবিক পুরুষ হচ্ছে তোমার XY, তাই তো? স্বাভাবিক পুরুষ হচ্ছে XY, এটা আমি দিতে পছন্দ করি। তারপর হচ্ছে ধরো বর্ণান্ধ স্ত্রী, বর্ণান্ধ নারীদের কিন্তু হচ্ছে দুইটাই থাকতে হয় নারীদের, কারণ একটা X ক্রোমোজোম ব্যাকআপ হিসেবে কাজ করে। একটা X ক্রোমোজোম এফেক্টেড হলে আরেকটা ব্যাকআপ দেয় যে না তুই এফেক্টেড, তুই বসে থাক, তোর কোনো সমস্যা নেই, আমি সব ঠিকঠাক রাখতেছি। তাই বর্ণান্ধ নারীদের হচ্ছে দুইটা X ক্রোমোজোমই এফেক্টেড হয়। নারীদের মধ্যে বাহক থাকে কিছু, সব স্বাভাবিক, যে একদম সে সব দেখতে পাচ্ছে বাট সে বাহক। আমি এটাকে একটা X-এর উপর তোমার হচ্ছে C দিতে পছন্দ করি। আর স্বাভাবিক নারীতে আমি দিতে পছন্দ করি হচ্ছে XX। কিন্তু তোমাদের বইয়ের মধ্যে তো যারা দিছে তারা এই জিনিসটাকে একটু ভিন্নভাবে দিতে পছন্দ করে। এটা দেখে তোমরা অনেকে আমাকে জানাইছো কিছু কমেন্টে যে ভাই আপনার সাথে তো বইটা মিলে না। আমার সাথে বইটা মিলে। বিষয়টা হচ্ছে যে আমি যেই চিন্তা ভাবনায় করছি আর তাদের চিন্তা ভাবনার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন তোমাদের বইয়ে স্বাভাবিক দৃষ্টির পুরুষকে তোমাদের বইয়ে এভাবে দিছে, স্বাভাবিক পুরুষকে তোমাদের বই লিখছে XCY, এভাবে লিখছে, ঠিক আছে? স্বাভাবিক পুরুষকে X বড় হাতের CY দিছে। আর বর্ণান্ধ পুরুষকে তারা দিছে হচ্ছে X ছোট হাতের CY, X ছোট হাতের CY। আচ্ছা, বর্ণান্ধ নারীকে এইটাই দিছে,
বাহক নারী যে আছে, বাহক মানে এটা দিছে এভাবে, বর্ণান্ধ নারীকে দিছে হচ্ছে এক্স ছোট হাতের সি, এক্স ছোট হাতের সি। বাহক নারীকে দিছে এক্স ছোট হাতের সি, এক্স বড় হাতের সি। তার মানে এক্সের সাথে বড় হাতের সিকে তারা স্বাভাবিকের প্রতীক ধরছে, এক্সের সাথে ছোট হাতের সিকে তারা বর্ণান্ধ জিনের প্রতীক ধরছে। এটাকেও তারা হচ্ছে এভাবে লিখছে। তা আমারটা সহজ না, সিম্পল হিসাব, কিন্তু হচ্ছে যে দিছে যেহেতু তারা বড় মানুষ, এইটা করছে তারা। হ্যাঁ, যে হচ্ছে স্বাভাবিককে দিছে এক্স বড় হাতের সি, এক্স বড় হাতের সি, আমি কোনো সি দিতে চাইনি, তারা দিছে। বাহকের ক্ষেত্রে একটা বড় হাতের সি আর একটা ছোট হাতের সি দিছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে বড় হাতের সি দিয়ে তাহলে বুঝাচ্ছে, তাহলে এখন এটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের এটা তো প্রচ্ছন্ন জিনের একটা সমস্যা না, তাহলে বড় হাতের সি দিয়ে প্রকট আর ছোট হাতের সি দিয়ে প্রচ্ছন্ন বুঝাইছে। তখন ভাই আপনার মতো দিলে হবে, আমার মতো দিলেও কোনো সমস্যা নেই, বাট তোমাদের বই যেহেতু এভাবে দিছে তোমাদের বইয়েরটাই ফলো করো, তাহলে ভালো, তাহলে কাটতে পারলো না, একদম তুমি চিন্তামুক্ত থাকলা যে না আমি বইয়েরটা দিছি, আমারটা কাটবে না। এখন তাহলে দেখো যে আমাদের হচ্ছে, তাইলে দেখো বর্ণান্ধ পুরুষের ক্ষেত্রে একটা প্রচ্ছন্ন এক্স জিন থাকলেই হয়ে যাচ্ছে, আর বর্ণান্ধ নারীর ক্ষেত্রে দুইটা প্রচ্ছন্ন এক্স জিন লাগবে। একটা যদি প্রচ্ছন্ন নারীর ক্ষেত্রে এক্স থাকে আর একটা এক্স কী করে ব্যাকআপ দেয়, যেটা ঠিক আছে। এখন পিতা স্বাভাবিক মাতা বর্ণান্ধ, ছেলেগুলার কি হবে? ছেলেগুলা কি শেষ হয়ে যাবে? আচ্ছা আসো, এখন হচ্ছে যে পিতা স্বাভাবিক, তার মানে এইটা হচ্ছে পিতা, আর হচ্ছে মাতা বর্ণান্ধ, তার মানে এটা হচ্ছে মাতা। এই দুজনের মধ্যে আমরা ক্রস করি, আসো। এক্স বড় হাতের সি ওয়াই, এক্স ছোট হাতের সি, এক্স বড় হাতের সি। এখন এদের ক্রস করলে কি হবে? এই দুটার, আচ্ছা আমি ছেলেদের দিকে ফোকাস করি, হ্যাঁ ছেলেদের দিকে ফোকাস করি। ছেলেদের যে ওয়াই, এই ওয়াই হচ্ছে যে এটার সাথে একবার, আচ্ছা মা তো বর্ণান্ধ, মা ফুল বর্ণান্ধ, আমি একটা ছোট হাতের সি কেন দিলাম, মা তো বর্ণান্ধ, তাহলে এটা বড় হাতের সি হবে। আচ্ছা, তাহলে সেটা ক্রস করলে কি হবে? এক্স বড় হাতের সি, ওয়াই, না কেন বড় হাতের সি দিলাম? বর্ণান্ধ মানে তো হচ্ছে দুইটা ছোট হাতের সি। এই যে আমি বড় হাত ছোট হাত করতে গেলে না আমার ভেজাল লেগে যায়, এই জন্য আমি দিই না সি। আচ্ছা, মাকে দুইটা ছোট হাতের সি দিয়ে দিলাম, তার মানে মা কি হয়ে গেল? বর্ণান্ধ হয়ে গেল, ঠিক আছে। দুইটা ছোট হাতের সি, দুইটা প্রচ্ছন্ন জিন যখন মায়ের ক্ষেত্রে থাকবে। আচ্ছা, তাহলে এক্সি ওয়াই, এইটা হচ্ছে যে এক্সি ওয়াই, এক্সি ওয়াই, তার মানে হচ্ছে ছেলে দুইজনই কী হবে? বর্ণান্ধ হবে, পুরুষ দুইজনই বর্ণান্ধ। সো তোমাদের এখানে 100% বর্ণান্ধ থাকা উচিত ছিল, কিন্তু এখানে হচ্ছে যে হিসাব করছে এইটা, আমি তো বলছি যে ছেলে দুইজনই বর্ণান্ধ, কিন্তু তারা হিসাব করছে ফুল সন্তানের হিসাবে। ফুল সন্তানের হিসাব করলে কি হবে? ফুল সন্তানের হিসাব করলে এক্স ছোট হাতের সি, এক্স বড় হাতের সি, আর এখান থেকে হচ্ছে যে আমাদের এটাও আসবে যে এক্স ছোট হাতের সি, এক্স বড় হাতের সি। তাহলে কন্যা দুইজন তো বাহক হইছে, বর্ণান্ধ হয়নি, আর পোলা দুইটাই বর্ণান্ধ হয়েছে। পোলা দুইটা বর্ণান্ধ মানে কয় পার্সেন্ট পোলা বর্ণান্ধ? 50% পোলা বর্ণান্ধ, মানে 50% সন্তানের মধ্যে 50% বর্ণান্ধ, সেই জন্য 50%। কিন্তু আমার মতে তুমি যদি ছেলে বলো তাহলে তো ছেলে দুইজনই বর্ণান্ধ, 100% হওয়ার কথা না? 100% তো দেওয়ার কথা, কিন্তু দেয়নি। আচ্ছা, এটা আমাদের একটা দুর্ভাগ্য। সো এই কার সাথে কে ক্রস করলে কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। এই যে এখানে ছোটো করে দেখাই দিলাম, বড় করে দেখানো আমার ক্লাস আছে, আশা করি ভুল করবেন না। আবারও একটা দেখাই, ঠিক আছে? আচ্ছা, সামনে আসবে আর একটা এক্সাম্পল হয়তো। আচ্ছা, এখন এই প্রশ্নটা বলছে নীলা বর্ণান্ধ, তার বাবা এবং মায়ের জিনোটাইপ কি হবে? দেখো, নীলা একটা মেয়ে, সে বর্ণান্ধ, তার বাবা এবং মায়ের জিনোটাইপ কি হবে? তার মানে নীলা বর্ণান্ধ হয়েছে, তার মানে সে তার বাবার থেকে জিনিসটা পাওয়ার চান্স বেশি। তার মানে নীলা বর্ণান্ধ মানে তার বাপও বর্ণান্ধ, এটা একদম গ্যারান্টি। নীলা বর্ণান্ধ মানে তার বাপও বর্ণান্ধ। তাহলে আসো আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। তাহলে হচ্ছে তার বাপকে যদি তুমি বর্ণান্ধ বানায় দাও, তার বাবাকে যদি তুমি বর্ণান্ধ বানায় দাও, এখন তার সাথে যে মা থাকবে, মা স্বাভাবিক, তাইলে কি সন্তান বর্ণান্ধ হওয়ার, মেয়ে বর্ণান্ধ হওয়ার কোনো চান্স আছে? চান্স নেই, কারণ বাবার মধ্যে একটা এক্স ক্রোমোজোম ডিফেক্টেড আছে, মায়ের মধ্যে দুইটা এক্স ক্রোমোজোমই ভালো। সো সন্তান যে হবে, সন্তান একটা ভালো এক্স ক্রোমোজোম পাবে, আর মেয়েরা একটা ভালো এক্স ক্রোমোজোম পাইলেই আলহামদুলিল্লাহ। তাইলে কি হইতে হবে? মায়ের মধ্যে একটা এক্স ক্রোমোজোমের প্রবলেম থাকাইতে হবে। তাহলে মায়ের একটা এক্স ক্রোমোজোমের প্রবলেম আছে, মানে মায়ের একটা এক্স ক্রোমোজোম ডিফেক্টেড আর একটা এক্স ক্রোমোজোম ভালো, তার মানে মা বাহক। তার মানে মেয়ে যদি বর্ণান্ধ হইতে চায়, মেয়ে বর্ণান্ধ হইতে গেলে 100-তে 100% বাবাকে বর্ণান্ধ হইতে হবে আর মাকে বাহক হইতে হবে। বাবা বর্ণান্ধ হইলে মেয়ে বর্ণান্ধ হবে, বাবা বর্ণান্ধ মা স্বাভাবিক, তখন মেয়ে বর্ণান্ধ বাহক হবে। কিন্তু বাবা বর্ণান্ধ হইতেই হবে মেয়ের মধ্যে বর্ণান্ধর কালিমা লাগাইতে গেলে, বাহক বলো স্বাভাবিক বর্ণান্ধ বলো, ঠিক আছে? তাইলে হচ্ছে যে আমাদের কী হচ্ছে, এই দুইটা যখন মিলবে,
এক্সসি এক্সসি, তখন হচ্ছে নীলা বর্ণান্ধ হবে। তার মানে নীলার বাবাকে অবশ্যই বর্ণান্ধ কী হইতে হবে? নীলার বাবাকে অবশ্যই বর্ণান্ধ হইতে হবে। তার মানে এইখানে বাবা বর্ণান্ধ, এইখানে বাবা বর্ণান্ধ। আর নীলার মাকে বর্ণান্ধ বাহক অন্তত হইতে হবে। আর যদি নীলার মা পুরা বর্ণান্ধ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, এই যে নীলার মা পুরা বর্ণান্ধ তাহলে তো কোনো সমস্যাই নেই, অন্তত বাহক হইতে হবে। মেয়ে বর্ণান্ধ হইতে গেলে বাবাকে বর্ণান্ধ হইতেই হবে এবং মাকে হয় বর্ণান্ধ বাহক নাহলে ফুল বর্ণান্ধ, কোনো সমস্যা নেই। মা যদি ফুল বর্ণান্ধ হয়, বাপও বর্ণান্ধ, মাও বর্ণান্ধ, সব সন্তান বর্ণান্ধ হবে। ঠিক আছে? হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সম্ভাব্য পিতামাতা কি? হিমোফিলিয়া আর বর্ণান্ধতা সেম। মহিলা যদি বর্ণান্ধ হয় তার বাবা মার মধ্যে বাবা অবশ্যই হিমোফিলিক হবে, বাবা অবশ্যই হিমোফিলিক হবে। বাবা সুস্থ কখনো দিনই হইতে পারবে না, কারণ বাবার বৈশিষ্ট্য একটা মেয়ের মধ্যে যায়। সো মেয়ের 2টা এক্স ক্রোমোজোম ডিফেক্টেড হইতে হবে হিমোফিলিক হইতে গেলে বা বর্ণান্ধ হইতে গেলে। তার মানে বাবার একটা ডিফেক্টেড এক্স ক্রোমোজোম থাকতে হবে। বাবার একটা ডিফেক্টেড এক্স ক্রোমোজোম থাকা মানেই বাবা হিমোফিলিক বা বর্ণান্ধ। ঠিক আছে? মাকে অন্তত বাহক হইতে হবে। তাহলে বাহক মা, সুস্থ মাতে কখনোই পসিবল না। সুস্থ মা আর হিমোফিলিক বাবা বলে মেয়েগুলো বর্ণান্ধ বাহক হবে, কোনোদিনই হিমোফিলিক বাহক হবে, হিমোফিলিক হবে না কোনোদিন। তাহলে উত্তর কি? এইটা। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, মা হিমোফিলিক বাবা সুস্থ, মেয়ে বর্ণান্ধ বাহক, হিমোফিলিক বাহক হবে। ঠিক আছে? এই ক্রসগুলো করে 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 সব দেখতে হবে এবং এগুলো কিন্তু খুব মজার। আমি কিন্তু ক্লাস নিছি এবং এখানেও আমি বললাম যতটুকু বলার, এই ক্লাস কিন্তু আমি নিছি। জিনতত্ত্ব বিবর্তনের 2 নম্বর বা 3 নম্বর ক্লাসটা আমার দেখতে পারো, এখানে আছে। আমি জিনতত্ত্ব বিবর্তনের 3টা ক্লাসের লিঙ্কে অ্যাটাচ করে দেবো, ক্লাসগুলো দেখো, মানে দেখলে শান্তি লাগবে। আচ্ছা, কিন্তু আশা করি ক্লাস না দেখলেও তোমরা বুঝতেছো কিনা জানাও। 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাজকীয় রোগ বলা হিমোফিলিক, কারণ হচ্ছে ব্রিটিশ রানী এলিজাবেথের 2 জন মেয়ে অ্যালিস আর বিয়াট্রিস, তাদের মধ্যে এই বর্ণান্ধ ছিল, হিমোফিলিক ছিল। নিচের কোন জিনোটাইপ বিশিষ্ট মানুষ হিমোফিলিয়া আক্রান্ত হবে? সে হিমোফিলিয়ার মধ্যেও সেম ঘটনা করছে তোমার, যে এই যে ধরো তোমার স্বাভাবিক হিমোফিলিক আক্রান্ত স্বাভাবিক পুরুষকে বলা হচ্ছে যে XHY, এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ। হিমোফিলিক পুরুষকে বলা হচ্ছে XHY, মানে প্রচ্ছন্ন জিনের তো XHY। তাহলে XHY যে আছে সে হিমোফিলিক হবে। ঠিক আছে? আর মেয়েদের ক্ষেত্রে কী হবে? 2টা ছোট হাতের H থাকতে হবে, 2টা ছোট হাতের H থাকলে মেয়ে হিমোফিলিক হবে। ঠিক আছে? এই যে একটা বড় হাতের H সে তো স্বাভাবিক, একটা বড় হাতের H একটা ছোট হাতের H সে বাহক হিমোফিলিক, আর এটি তো স্বাভাবিক। যদি ভুল না বলে থাকে এই জায়গায় আবার হিমোফিলিয়ার ক্ষেত্রে জিনিস চেঞ্জ করে দিছে কিনা জানি না, আমার তো মনে হয় না চেঞ্জ করার কথা, চেঞ্জ করেনি। তো বিষয়টা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার কথা ঠিক আছে। স্বাভাবিক পুরুষ বড় হাতের XHY, মানে বড় হাতের H থাকবে, হিমোফিলিক ছোট হাতের H থাকবে। তাহলে নারীদের ক্ষেত্রে এইজন কি? এইজন হচ্ছে হিমোফিলিক, এই জানি হিমোফিলিক, ও কি বাহক, ও স্বাভাবিক। আচ্ছা, নিচের কোন রোগের কারণে হাই স্কুলের একজন ছাত্র চলৎ শক্তিহীন হয়ে যেতে পারে? সেটা ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। এই ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফিতে হচ্ছে যে মাসেল উইক হয়ে যায়, তখন মানুষ আস্তে আস্তে চলৎ শক্তি হারায় ফেলে। নারী দেহে 2টা এক্স ক্রোমোজোমের একটি কিংবা সম্পূর্ণ অনুপস্থিত থাকলে কোন রোগ হয়? দেখো, মেয়েদের ক্রোমোজোম হচ্ছে XX, এখন যদি মেয়েদের ক্ষেত্রে XX না হয় X0 হয়ে যায়, তখন সে মেয়ে হবে কিন্তু তার একটা এক্স ক্রোমোজোমের অভাব আছে। এই রোগটাকে বলি আমরা টার্নার সিনড্রোম। এই রোগটাকে কী বলি? টার্নার সিনড্রোম। এবং মজার বিষয় হচ্ছে, কারোর মধ্যে যদি টার্নার সিনড্রোম থাকে কোনো মেয়ের, সেই মেয়ে কিন্তু একটা এক্স ক্রোমোজোম এফেক্টেড হইলেই বর্ণান্ধ, একটা এক্স ক্রোমোজোম এফেক্টেড হইলেই হিমোফিলিক। ঠিক আছে? এটা আমাদের মেডিকেলে আমাদের ভাইভাতে জিজ্ঞাসা করে অনেক সময়। আমি আজকের ক্লাসটা স্লো নিচ্ছি, কারণ আমার হচ্ছে আজকে সারাদিন ক্লাস নিচ্ছি, তো আমার এনার্জি নেই। একটু যাদের মনে হয় ভাই স্লো পড়াচ্ছে 1.5x2x দিয়ে দেখো। মানুষের সেমিলিথাল জিনের প্রভাবে কোন হয়, মানে লিথাল জিনের প্রভাবে কোন রোগটা হয়? রেটিনোব্লাস্টোমা। হ্যাঁ, তোমরা এটা পুরাতন বইয়ে নাই, নতুন বইয়ে দেওয়া আছে। রেটিনোব্লাস্টোমার জন্য লিথাল জিন দেয় গয়টারের কথাটা মনে রাখবো। গয়টার হচ্ছে থাইরয়েডের সমস্যার কারণে হয়, হরমোন। গয়টার হচ্ছে থাইরয়েড হরমোনের প্রবলেমের কারণে হয়। গয়টারের ক্ষেত্রে কোনো হচ্ছে যে আমাদের নেই,
থাইরয়েড হরমোনের কারণে, এখানে কোনো অন্য কোনো ইস্যু নেই, মানে জিনের কোনো বিষয় নেই, হিমোফিলিয়া সেমিলিথাল জিনের কারণে হয়। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি 1 এবং 3 আমাদের উত্তর। হিমোফিলিক পুরুষ আর স্বাভাবিক মহিলার প্রজননের সন্তান, দেখো বাবা হিমোফিলিক আর মহিলা স্বাভাবিক, তার মানে সহজ হিসাব মেয়েরা কি হবে, মেয়েরা হিমোফিলিয়া বাহক হবে, আর ছেলেরা কি হবে, ছেলেরা স্বাভাবিক হবে। কারণ কি, কারণ হচ্ছে বাবা এরকম XHY XX, তাহলে কি হবে, এখান থেকে ক্রস করলে এটা ক্রস করলে XHX, এটা ক্রস করলে হচ্ছে XHX, এটা আর হচ্ছে যে এটা ক্রস করলে কি হবে XY, আর এটা ক্রস করলে XY। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ছেলে দুজনই স্বাভাবিক আর মেয়ে দুজনই বাহক। স্বাভাবিক পুত্র, হিমোফিলিয়া বাহক কন্যা, হিমোফিলিক পুত্র হবে না। মা যতক্ষণ হিমোফিলিয়ার কোনো ধারে কাছে নাই, বা মা যতক্ষণ হচ্ছে যে এক্স লিঙ্ক ডিজিজের ধারে কাছে নাই, ছেলে ততক্ষণ মানে একদম সুস্থ। আচ্ছা, সোহান স্বাভাবিক পুরুষ, খুব ভালো কথা। সে সুমি নামে একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধ বাহক মহিলার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছে। সুমির জিনোটাইপ কী হবে, বাহক সে, তার মানে একটা এক্স ক্রোমোজোম তার এফেক্টেড হবে। এই যে একটা এক্স, আমি যেভাবে লিখি সেভাবে লিখছি, একটা এক্স ক্রোমোজোম এফেক্টেড আর একটা এক্স ক্রোমোজোম ভালো, তাহলে এ হচ্ছে সুমি। ঠিক আছে, আচ্ছা, তাদের প্রথম বংশধরের ছেলে সন্তানগুলা কি হবে, মা বাহক, মা যদি বাহক হয় তাহলে 50% ছেলে আমাদের হচ্ছে ছেলে, 50% ছেলে বর্ণান্ধ হবে। আর মা যদি পুরাপুরি বর্ণান্ধ হয় তাহলে দুইটা পোলাই বর্ণান্ধ হবে। কেমনে আসো দেখি। সোয়ান তো স্বাভাবিক XY, মায়ের ক্ষেত্রে একটা XCX আমি স্বাভাবিকভাবে লিখলাম, বড়তে সি আর দিলাম না, তাহলে ক্রস করলে কি হবে, এই দুইটার ক্রস করলে কি হবে XXC, এই দুইটার ক্রস করলে কি হবে XX, Y এর সাথে এটা ক্রস করলে কি হবে XCY, আর Y এর সাথে এটা ক্রস করলে কি হবে XY। এখন ছেলেগুলার ফেট জানতে চাইছে, দুইটা ছেলের মধ্যে একজন বর্ণান্ধ হবে আর একজন স্বাভাবিক, তার মানে হচ্ছে যে 50% বর্ণান্ধ আর 50% স্বাভাবিক। কথা সত্যি, 2 এবং 3। এই জিনিস বুঝতেছো কি না জানেও, এই জিনিস না বুঝলে কিন্তু বিপদ, পরীক্ষার হলে পরে কিন্তু হচ্ছে যে এগুলোকে মুখস্থ করে পারবে না। এর আগের পরীক্ষায় কমন আসছে দেখে আবার এগুলো সব মুখস্থ করে যায় না। আচ্ছা, AB রক্তের গ্রুপের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, যার ব্লাড গ্রুপ AB। আচ্ছা দেখো, ব্লাড গ্রুপিংয়ে আমরা চলে আসছি। ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে একটা মজার কথা মনে রাখবা যে যার ব্লাড গ্রুপ যা, তার সেই গ্রুপের অ্যান্টিজেন আছে, তার সেই গ্রুপের কি আছে, অ্যান্টিজেন আছে। তোমার ব্লাড গ্রুপ A, তার মানে তোমার বডিতে A গ্রুপের অ্যান্টিজেন আছে। তোমার ব্লাড গ্রুপ B, তার মানে তোমার বডিতে B গ্রুপের অ্যান্টিজেন আছে। তোমার ব্লাড গ্রুপ C তো হয় না, AB, তার মানে AB দুইটা অ্যান্টিজেনই আছে। তোমার ব্লাড গ্রুপ হচ্ছে O, তার মানে তোমার ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই, তোমার ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই। এখন তোমার যে অ্যান্টিজেন আছে তার বিপরীত অ্যান্টিবডি তোমার বডিতে আছে। ঠিক আছে, সিম্পল হিসাব। খেয়াল করো যে তোমার ধরো ব্লাড গ্রুপ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, সিম্পল হিসাব খেয়াল করো। তোমার ব্লাড গ্রুপ A, তার মানে তোমার ব্লাডে অ্যান্টিজেন A, তোমার ব্লাডে অ্যান্টিজেন এর অপোজিটটা থাকবে, এর অপোজিট অ্যান্টিবডি কী হতে পারে, B অ্যান্টিবডি হতে পারে। তোমার ব্লাড গ্রুপ B, তাহলে তোমার অ্যান্টিজেন B, অ্যান্টিবডি কী থাকবে, তার অপোজিট অ্যান্টিবডি থাকবে A। তোমার ব্লাড গ্রুপ হচ্ছে AB, তার মানে তোমার ব্লাডে A এবং B দুইটা অ্যান্টিজেন থাকবে। সো A এর অপোজিট B, B এর অপোজিট A, তার মানে তোমার বডিতে কোনো অ্যান্টিবডি থাকবে না, তোমার বডিতে অ্যান্টিবডি 0। তোমার ব্লাড গ্রুপ O, তার মানে তোমার বডিতে কোনো অ্যান্টিজেন নেই, তখন তোমার বডিতে AB দুইটা অ্যান্টিবডি থাকবে। এখন তুমি যখন কারো থেকে ব্লাড নিতে যাবা তখন মেইন কথা হচ্ছে তোমার বডিতে যে অ্যান্টিবডি আছে, তোমার বডিতে যে অ্যান্টিবডি আছে সেম অ্যান্টিজেন বিশিষ্ট রক্ত তুমি নিতে পারবে না। ধরো হচ্ছে তোমার ব্লাড গ্রুপ হচ্ছে A, তাই তোমার বডিতে অ্যান্টিবডি B, তার মানে যার থেকে তুমি রক্ত নিবা তার মধ্যে B অ্যান্টিজেন থাকা যাবে না, কারণ তোমার বডিতে ওই অ্যান্টিবডি B অ্যান্টিবডি আছে। সো B অ্যান্টিজেন পেলে অ্যান্টিজেন অ্যান্টিবডি একজন আরেকজনকে ধরে ফেলে, ক্লাম্পিং বলি, তখন সব রক্ত জমাট বেঁধে যাবে। তার মানে তুমি রক্ত নিতে গেলে মেইন বিষয়টা হচ্ছে তুমি যখন রক্ত নিবা তোমার বডিতে যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিজেনওয়ালা ব্লাড নিতে পারবা না। তার মানে তোমার ব্লাড গ্রুপ হয়েছে A, তার মানে তোমার বডিতে অ্যান্টিবডি B, তার মানে যার মধ্যে B অ্যান্টিজেন আছে, যেমন B ব্লাড গ্রুপে B অ্যান্টিজেন আছে, ABর মধ্যে B অ্যান্টিজেন আছে, তাহলে B আর AB এদের থেকে তুমি ব্লাড নিতে পারবা না। তুমি ব্লাড নিতে পারবা কার থেকে, তোমার নিজের থেকে নিতে পারবা আর O এর থেকে নিতে পারবা। এখন হচ্ছে তোমার রক্তের গ্রুপ হচ্ছে AB, তোমার রক্তের গ্রুপ AB,
এখন তোমার রক্তের গ্রুপ এবি হওয়ায় তোমার ব্লাডে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। তোমার ব্লাডে যদি কোনো অ্যান্টিবডি না থাকে তুমি সবার থেকে রক্ত নিতে পারবা, এবি সবার থেকে রক্ত নিতে পারে, এই জন্য এবিকে কী বলি, সার্বজনীন গ্রহীতা বলি। তাইলে তুমি হচ্ছে যে এই ও গ্রুপের থেকে রক্ত নিতে পারবা, অবশ্যই পারবা, কারণ হচ্ছে তোমার বডিতে কোনো অ্যান্টিবডি নেই, তোমার বডিতে কোনো প্রতিরক্ষা সিস্টেম নেই, কোনো গেট নেই, গেট না থাকলে সবাই ঢুকতে পারবে। তাহলে হচ্ছে তুমি ও গ্রুপের থেকে রক্ত নিতে পারবা। আচ্ছা, উভয় অ্যান্টিবডি এ ও বি বিদ্যমান না, তোমার ব্লাড গ্রুপ এ বি, তার মানে তোমার ব্লাডে এ বি অ্যান্টিজেন আছে, তার মানে তোমার কোনো অ্যান্টিবডি নাই। তাহলে এ বি থাকার প্রশ্ন আসে, এ গ্রুপকে রক্ত দান করতে পারে। তোমার ব্লাড গ্রুপ এ বি, তোমার ব্লাডে এ বি দুইটা অ্যান্টিজেন আছে, এরও তুমি ব্লাড দিতে পারবে না, বিরও দিতে পারবে না, কারণ এর মধ্যে বি অ্যান্টিবডি আছে, বি এর মধ্যে এ অ্যান্টিবডি আছে। তো আমার ব্লাড গ্রুপ ধরো এ, আমি কি এবির থেকে ব্লাড নিতে পারবো? জীবনও পারবো না, কারণ আমার ব্লাডে বি অ্যান্টিবডি আছে। আমার ব্লাড গ্রুপ বি, আমি কি এবি থেকে আমি এবি থেকে ব্লাড নিতে পারবো? জীবনও পারবো না, কারণ আমার ব্লাডে অ্যান্টিবডি এ আছে। তোমাকে একটা সিম্পল হিসাব মনে রাখতে হবে, তোমার বডিতে যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডির সেম অ্যান্টিজেনওয়ালা কারো ব্লাড তুমি নিতে পারবে না, ঠিক আছে? তাহলে হচ্ছে এ গ্রুপকে রক্ত দান করতে পারে। আচ্ছা, এ বি হচ্ছে সার্বজনীন গ্রহীতা, ও কাউরে দান করতে এক্সপার্ট, নিতে এক্সপার্ট, তো এ গ্রুপকে দান করতে পারবে না, কারণ ওর মধ্যে এ অ্যান্টিজেন আছে। লোহিত কণিকায় অ্যান্টিজেন বি বিদ্যমান, কথা সত্যি, লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন বি থাকে, কিন্তু অ্যান্টিজেন এও তো থাকে, দুইটাই তো থাকে, তাই না? তার মানে এ কথা সত্যি আংশিক। তাহলে এই প্রশ্নটার উত্তর আমার সঠিক, ঠিক আছে? বুঝতে পারছেন ব্লাড গ্রুপ কারে দিতে পারবেন, কারে দিতে পারবেন না, সিম্পল হিসাব। আচ্ছা, এবার আসো এ ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে। দেখো তো, তোমার ব্লাড গ্রুপ এ, তোমার বডিতে বি অ্যান্টিবডি আছে, তার মানে যাদের মধ্যে বি অ্যান্টিজেন আছে তাদের থেকে তুমি ব্লাড নিতে পারবে না। তার মানে বি অ্যান্টিজেন বিতে আছে, এ বিতে আছে, তাদের থেকে নিতে পারবে না। তাহলে তুমি এ থেকে নিতে পারবে আর ও থেকে নিতে পারবা। তাহলে তুমি কার থেকে ব্লাড নিতে পারবা? এ আর ও থেকে তুমি ব্লাড নিতে পারবে, তাই তো? রক্তের গ্রহণ করতে পারবে। বাবা ও মা উভয় রক্তের গ্রুপ এবি হলে সন্তানের রক্তের গ্রুপ এবি হওয়ার সম্ভাবনা কতটুকু? দেখো, বাবা এবং মায়ের রক্তের গ্রুপের উপর সন্তানের রক্তের গ্রুপের নির্ভরশীলতা কতটুকু? বাবা এবং মায়ের রক্তের গ্রুপের উপর সন্তানের নির্ভরশীলতার বিষয়টা হচ্ছে এই জায়গাটা তুমি একটু খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো। ধরো বাবার ব্লাড গ্রুপ এ, তখন এই এ ব্লাড গ্রুপের জন্য জিনোটাইপ কয় টাইপের হতে পারে? দুই টাইপের জিনোটাইপ হতে পারে। একটা হচ্ছে এলটা, ধরো হচ্ছে যে জিনোটাইপ এল এ, মানে লোকাস এ, দুইটাই এ থাকতে পারে, দুইটাই বড় হাতের এ থাকতে পারে। দুইটাই বড় হাতের এ থাকলে সেটাকে বলবো বিশুদ্ধ। আর যদি সংকর হয়, একটা বড় হাতের একটা ছোট হাতের ও, মানে একটা বড় হাতের আর একটা জিরো হবে, এটা হচ্ছে সংকর, এ ও। ব্লাড গ্রুপ বি, তখন হচ্ছে যে আমাদের বিশুদ্ধ বি, আর এখানে হচ্ছে বিও। ব্লাড গ্রুপ এ বি, তখন এর কোনো বিশুদ্ধ প্রকৃতি নেই, এটা হচ্ছে সংকর প্রকৃতি আমরা বলি, একটা এ একটা বি দুইটা থাকে। আর ব্লাড গ্রুপ ও মানে হচ্ছে ও। এখন হচ্ছে দেখো, বাবা আর মা দুইজনের ব্লাড গ্রুপই কি বলছে? দুইজনের ব্লাড গ্রুপই হচ্ছে এ বি, তার মানে বাবা হচ্ছে এ বি, মাও এ বি। তাহলে চিন্তা করে দেখো যে তাহলে এদের জিনোটাইপ বলতে পারি এল এ এল বি, এখানে বলতে পারি এল এ এল বি। তাহলে এদের ক্রস করো, এদের ক্রস করলে কি হবে? এল এ, এটা ক্রস করলে কি হবে? এল এল বি। এটা কি হবে? এল এল বি। আর এটা কি হবে? এটা হবে হচ্ছে এল বি, ঠিক আছে? এখন তাহলে হচ্ছে চিন্তা করো তো, এই ব্লাড গ্রুপটা কি হবে? এটা হবে এ, এল এ থাকলে বিশুদ্ধ প্রকৃতির আছে এ। এটা কি হবে? এ বি, এটা হবে এ বি, এটা হবে বি। তার মানে তার যে সন্তান হবে তার মধ্যে 50% চান্স আছে এবি ব্লাড গ্রুপ পাবে। কত পার্সেন্ট চান্স? 50% চান্স আমাদের। কত পার্সেন্ট? 50% চান্স, ঠিক আছে? বুঝতে পারছো ব্লাড গ্রুপ বাবা আর মার কার কি হইলে বাচ্চার ব্লাড গ্রুপ কি হইতে পারে? বিষয়টা ক্লিয়ার হয়েছে যে এইরকম। হ্যাঁ, এখন ভাইয়া বাবা মার ব্লাড গ্রুপ ধরেন হচ্ছে যে অন্য একটা, ধরেন আমার বাবা মার ব্লাড গ্রুপ হয়েছে এ, আমার বাবার ব্লাড গ্রুপ এ আর মায়ের ব্লাড গ্রুপ হয়েছে ভাইয়া বি, তখন কি হবে? এখানে তো এটা ধরতে পারলেন। দেখো, ধরো তোমার বাবার ব্লাড গ্রুপ হচ্ছে এ, তোমার মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে বি, তখন আমি কি ধরবো? এই এর জন্য দুইটা টাইপ হতে পারে, তাই না? একটা হচ্ছে এল এ হইতে পারে, আর একটা হচ্ছে এল এ
LO হইতে পারে, তাই তো? এটার জন্য সেম LB LB এই জিনোটাইপ হইতে পারে, আবার LB LO এই জিনোটাইপটা হতে পারে, পারে না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এটা নিই, L এটা নিই, আর এখান থেকে আমরা LA তো নিছি, LOটা নিই, এখান থেকে আমরা LBটা নিই, আর এখান থেকে হচ্ছে আমরা LOটা নিই, তাই তো? নিতে পারি না? নিতে পারি, হ্যাঁ, কারণ বি তো আমরা নিচ্ছি। এখন দেখো এদের মধ্যে যদি আমি ক্রস করি, এদের মধ্যে ক্রস করলে কি হবে? এই দুইটার মধ্যে এটার সাথে এটা যদি ক্রস করি তাহলে হচ্ছে LA LB, এটার সাথে এটা যদি ক্রস করি LA LO, এটার সাথে এটা যদি ক্রস করি LB LO, এটার সাথে এটা যদি ক্রস করি LO LO, ঠিক আছে? সো আমাদের হচ্ছে বাবা বিশুদ্ধ না সংকর সেটা তো আমি জানি না, আমার বাবা এ, সে কি বিশুদ্ধ এ না বিশুদ্ধ ও সেটা তো আমি জানি না, তাহলে আমি হচ্ছে যে এইভাবে ধরে নেব। বেসিক্যালি আমি অবিশুদ্ধটাই ধরে নিই, বেসিক্যালি আমরা কোনটা ধরে নিই? অবিশুদ্ধটাই ধরে নিই, একটু দেখাইলাম ঢং করে। বেসিক্যালি দেখবো যে অবিশুদ্ধটাই বাবাকে ধরে নিই, তাহলে এটা কি হবে? এই ছেলে হবে এ, ব্লাড গ্রুপটা হবে এ বি, এটা কি হবে? এ ও মানে এ, বি ও মানে বি, আর ও দুইটা ও মানে ও, ঠিক আছে? তার মানে বাবা এ মা বি, তার মানে সন্তানের সব ধরনের ব্লাড গ্রুপ আসতে পারে। আচ্ছা, ক্লিয়ার? এতটুকু বিষয় বুঝতে পারছো ব্লাড গ্রুপিং আমরা কীভাবে করতেছি? বিষয়টা থেকে কিন্তু একটা এমসিকিউ তোমাদের কালকে পরীক্ষা থাকবে। আচ্ছা, এখানে কে কারে রক্ত দিতে পারে, কে কারে দিতে পারে না, এটার একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। আর সার্বজনীন দাতা আমাদের হচ্ছে যে সার্বজনীন দাতা আমরা বেসিক্যালি ও নেগেটিভকে বলি, আর সার্বজনীন গ্রহীতা আমরা বলি এবি পজিটিভকে আমরা বলি, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা, এবি পজিটিভ। আচ্ছা, এটা দেখলাম, বুঝলাম, আরও আছে সামনে দেখো। এ বি ও এই রক্ত গ্রুপধারী সন্তানদের পিতামাতার রক্তের গ্রুপ কি হবে? আমরা দেখছি যে পিতামাতা যদি পিতা এ মাতা বি হয় তাইলে হচ্ছে যে সন্তানের সবটা গ্রুপ আসবে, কিন্তু এখানে দুর্ভাগ্যক্রমে আমাদের দেওয়া নেই এটা। এখন হয়েছে যে আমরা তাহলে নিজেরা একটু হিসাব করে দেখি প্রত্যেকটার ক্ষেত্রে কার কি হইতে পারে। মানে বাচ্চা সন্তানের সবগুলা ব্লাড গ্রুপ লাগবে আমাদের। আসো, বাবা এ বি আর মা ধরো এ, তাহলে এখান থেকে আমাদের এটা থেকে আসে কি LA LB, আর এখান থেকে আমরা হচ্ছে যে এই দুইটা ধরি যে LA তারপর হচ্ছে LA LO, বাট আলটিমেটলি এখান থেকে তো আমি LA নেই না, আর এখান থেকে আমি কি নিই? LO নেই। তাহলে এর চেয়ে ভালো হচ্ছে যে এইখান থেকে আমরা সরাসরি হচ্ছে যে ওই LO মানে LA LOটাই নেই, সবচেয়ে ভালো না? আমি এটাই মনে করি, LA LO নেই, কারণ আমাদের আসবে এমসিকিউতে। আমার তো উত্তর মিলা দিয়েছে দরকার। এই দুইটা ক্রস করলে কি হয়? LA LA, তার মানে বাচ্চা এ পাচ্ছি। এই দুইটা ক্রস করলে কি হয়? LA LO, বাচ্চার এ ব্লাড গ্রুপ আবার পাচ্ছি। এই দুইটা ক্রস করলে কি হয়? LA LB, আমরা বাচ্চার AB পাচ্ছি। এটা LB LO, বাচ্চার কি পাচ্ছি? B পাচ্ছি। তার মানে এখান থেকে এ পাচ্ছি, এখান থেকে এ পাচ্ছি, এখান থেকে AB পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি? B পাচ্ছি, B। এখন একটা প্রবলেম হচ্ছে, তার মানে একটা ব্লাড গ্রুপ মিসিং যাচ্ছে এখানে আমাদের AB আর A হইলে, AB আর A হইলে মিস যাচ্ছে। এখন একটা মেজর বিষয় হচ্ছে যে বাচ্চার আমরা যদি ও ব্লাড গ্রুপটা আনতে চাই, ও ব্লাড গ্রুপটা আনতে চাইলে আমাদের একটু ঝামেলা করতে হবে। ও ব্লাড গ্রুপটা আমাদের সহজে আসতে চায় না, কারণ ও ব্লাড গ্রুপ আসার জন্য হচ্ছে যে আমাদের দুই পাশ থেকেই ও থাকা লাগে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখতে পেলাম যে এইটা AB আর A যে আছে তার মধ্যে আমরা ও পাচ্ছি না। BOর ক্ষেত্রে কি পাবো? BO, তাহলে দেখো BO ধরলাম, BO ও, তাহলে এখান থেকে হচ্ছে যে আমাদের সবগুলাই আলটিমেটলি BO আর ওই আসবে, এছাড়া আর কিছু আসবে না। AO আর OO, এখানেও আমাদের সেম হিসাব যে হচ্ছে আমাদের A আর O আসবে, A আর O ছাড়া অন্য ব্লাড গ্রুপ আসবে না এই জায়গায়। AB আর O, এটা একটু দেখিয়েছি, AB আর OO, এখান থেকে ক্রস করলে কি হবে? AO, এখান থেকেও AO, এখান থেকে BO, এখান থেকেও BO। তো এখানেও তো হচ্ছে যে তোমার A আর B আসতেছে, ওইখানে তো হচ্ছে BO ও, ওইখান থেকে B আর O আসবে, মানে এটা হচ্ছে A আর এটা হচ্ছে B। তাহলে এই প্রশ্নটা একটু ভুল আছে। সন্তান চারটা গ্রুপ কোনো দিনই হচ্ছে যে বাবা মার AB না হইলে আসবে না,
সন্তান 4টা গ্রুপ কোনোদিনই বাবা মার এ বি না হলে আসবে না, ঠিক আছে? এটা ভুল আছে, এটা ভুল আছে প্রশ্ন, আমি 100% নিশ্চিত এটা ভুল আছে। কারণ যদি কেউ যদি প্রমাণ করতে পারো যে এটা ভুল নাই ভাইয়া, তো কমেন্টে জানায়ও। আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই অবশ্যই ভুল আছে। তোমাদের টেস্ট পেপারে এটার উত্তর কি দেওয়া আছে? এ আর বি, ঠিক আছে, হ্যাঁ এটা প্রশ্ন ভুল, এ আর বি হবে। তাহলে এটা একজন বি হবে, একজন এ হবে, ঠিক আছে? যাই হোক, আমরা একটা ভুল প্রশ্ন জানতে গিয়ে অন্তত অনেক কিছু জানলাম। আমাদের তো জানা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। ভ্রূণে উপস্থিত RH অ্যান্টিবডি, RH অ্যান্টিবডি কোন রক্তকণিকাকে ধ্বংস করতে পারবে তো আরবিসি কি, কারণ থাকে আরবিসিতে। মানে দেখো তোমার সবচেয়ে বড় ক্ষতি কে করতে পারবে জানো? তোমার সবচেয়ে ভালো জানে যে সেই তোমার সবচেয়ে বেশি ক্ষতি করবে। এই জন্য বলে বেস্ট ফ্রেন্ড বিটার এনিমি, সবচেয়ে ভালো ফ্রেন্ড সবচেয়ে খারাপ শত্রু হয়। কারণ হচ্ছে সে তোমার সব জানে। এই জন্য লাইফে সব কাউকে জানাইতে নেই। জীবনে তোমার যা ঘটনা সব আল্লাহকে বলবা, বাবা মাকে বলবা, এছাড়া কাউকে বলবা না। বলছো তো জীবনে বিপদে পড়ছো। আচ্ছা দেখো, এবি রক্ত গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য কি? এবি রক্ত গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য কি? এবি ব্লাড গ্রুপ, তার মানে তার মধ্যে এ অ্যান্টিজেনও আছে, তার মধ্যে বি অ্যান্টিজেনও আছে, তার মধ্যে কোনো অ্যান্টিবডি নেই। এবি হচ্ছে সার্বজনীন দাতা না, সার্বজনীন গ্রহীতা, কথা ঠিক আছে? তাহলে 1 2 3 কথা সত্যি। RH ফ্যাক্টরজনিত সমস্যা কি? RH ফ্যাক্টরজনিত সমস্যা হচ্ছে RH পজিটিভ নেগেটিভ একটা প্রবলেম হয়, রক্ত সঞ্চালনের জটিলতা। ধরো তোমার RH নেগেটিভ আর আরেকজনের RH পজিটিভ। সো RH পজিটিভ মানে হচ্ছে তার মধ্যে এই ডি অ্যান্টিবডি নাই, অ্যান্টিবডি নেই। আর RH নেগেটিভ মানে হচ্ছে অ্যান্টিডি আছে, অ্যান্টিডি আছে। RH নেগেটিভ মানে কি? তার মধ্যে অ্যান্টিডি আছে, অ্যান্টিবডি, ডি অ্যান্টিবডি আছে। আর RH পজিটিভ মানে তার মধ্যে ডি অ্যান্টিবডি নেই, তার মধ্যে ডি অ্যান্টিজেন আছে। আর এর মধ্যে ডি অ্যান্টিজেন নেই, ডি অ্যান্টিবডি আছে। এটার মধ্যে কি আমাদের ডি অ্যান্টিজেন আছে, ডি অ্যান্টিজেন থাকে। আর এর মধ্যে ডি অ্যান্টিজেন নাই, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো যে আমাদের এই RH ফ্যাক্টরজনিত সমস্যা। এখন ধরো তোমার শর্ত হইছে তোমার বডিতে যে অ্যান্টিবডি আছে সেম অ্যান্টিজেনওয়ালা ব্লাড তুমি নিতে পারবে না। তো RH নেগেটিভওয়ালা মানুষকে RH পজিটিভের ব্লাড নিতে পারবে না। তারপরে রক্ত সঞ্চালনের একটা জটিলতা, প্রথম কথা। মাসকুলার ডিস্ট্রফি এখানে কিছু নেই। সবচেয়ে বড় বিষয় গর্ভধারণের জটিলতা, RH ইনকম্প্যাটিবিলিটি আমরা এটা বলি। যে ধরো মা RH নেগেটিভ, বাবা RH পজিটিভ, সন্তানের সম্ভাবনা RH পজিটিভ হওয়ার 90% অর মোর। সন্তান যদি RH পজিটিভ হয় তখন কিন্তু ভেজাল লেগে যায়, তখন কিন্তু মা মারাও যায়, মা না বাচ্চা মারা যায়, বাচ্চা মারা যাওয়ার পসিবিলিটিস থাকে। তাহলে এটা কি 1 এবং 3 হবে আমাদের উত্তর। তারপর আসা যাক হচ্ছে আমাদের সোহাগের বাবা হিমোফিলিক হলেও তার একমাত্র বোন সুমি ও তার মা স্বাভাবিক। বাবা হিমোফিলিক হলে বোন স্বাভাবিক না, বাহক হবে বোন। আচ্ছা, সোহাগ ও সুমির পিতা মাতার জিনোটাইপ কি? সোহাগ এবং সুমি, আচ্ছা একই বাবা মা তো, আচ্ছা তাদের পিতা মাতার ফিনোটাইপ কি? বাবা হিমোফিলিক, তার মা স্বাভাবিক, বোনও স্বাভাবিক। দেখো বাবা হিমোফিলিক, মেয়ে স্বাভাবিক, দ্যাট মিনস বউ একদম স্বাভাবিক। কারণ বউ যদি হচ্ছে তোমার বাহক হইতো তখনও মেয়ের হিমোফিলিক হওয়ার চান্স থাকতো। আর বউ যদি হিমোফিলিক হইতো মেয়ে তো হিমোফিলিক হইতোই। কী বলছি? মেয়েরা হিমোফিলিক হওয়ার মানে বাবা হিমোফিলিক প্লাস মা হয় বাহক, নাহলে মা হিমোফিলিক। এখন সে হিমোফিলিক হয় নাই, সে হয়তো বাহক হইতেই পারে, বাহক কোনো সমস্যা নেই। বাবা হিমোফিলিক হলে মেয়ে তো বাহক হবে। তার মা তাহলে ফুল স্বাভাবিক, কোনো সন্দেহ নেই মায়ের মধ্যে। তাহলে হচ্ছে মায়ের 2টা এইচই বড় হবে, মায়ের 2টা এইচই বড় হবে স্বাভাবিক, আর বাবার একটা এইচ ছোট, দ্যাট মিনস বাবা হিমোফিলিক। তাহলে উত্তর এইটা। মা বাহক হবেই না, মা বাহক হইলে মাইয়া হিমোফিলিক হয়ে যেত। কিন্তু যদিও 50% মেয়ে হচ্ছে হিমোফিলিক আর 50% মেয়ে স্বাভাবিক হতো, তাও সুমির ক্ষেত্রে আমরা কোনো রিস্ক নিলাম না। উদ্দীপক উল্লিখিত কন্যা সুমির সাথে স্বাভাবিক পুত্রের বিবাহ বৈশিষ্ট্যটি পরবর্তী বংশধরে প্রকাশ পাবে। তার মানে সুমি হচ্ছে যে আমাদের বাহক, ছেলে স্বাভাবিক। এখন কি হবে? মা যদি বাহক হয় মেয়েরা স্বাভাবিক হবে, মেয়েদের মধ্যে আসলে কোনো প্রবলেম থাকবে না। প্রবলেম হবে কার? ছেলে। এই যে দেখো XHY, একটা ছেলে হিমোফিলিক আর হচ্ছে একটা ছেলে স্বাভাবিক।
তাহলে 50% পুত্র সন্তান স্বাভাবিক, 50% পুত্র সন্তান হিমোফিলিক, সকল কন্যা সন্তানই স্বাভাবিক। হিমোফিলিক হবে বাট স্বাভাবিক, মানে বাহক হবে বাট স্বাভাবিক হবে, পরবর্তী বংশধর প্রকাশ পাবে। মেয়ে তো হিমোফিলিক হবে না, তো মেয়ে তো তখন স্বাভাবিকই ধরবে। ছেলেদের মধ্যে হিমোফিলিয়ায় একটা ছেলে মারা যাবে। বিবর্তনের জনককে আসছি, বিবর্তনে আল্লাহ। আচ্ছা দেখো, এই পর্যন্ত যে 65টা এমসিকিউ সমাধান করছি, সময় লাগছে 1 ঘন্টা 30 মিনিট। সো যারা ক্লাস করতেছো তারা আশা করি এই 65টা থেকেই তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবে কিনা আমি জানি না, বাট পারার মতো এমসিকিউ হয়ে গেছে। যদি 65টা বোঝো, পরীক্ষা হলে কাঁপায় দিতে পারবে, জেনেটিক্স তোমাকে আর প্রবলেম করবে না। আর যদি না বোঝো তখন জেনেটিক্স প্রবলেম করতে পারে। সো ক্লাসটা চাইলে আবার দেখতে পারো, কোনো সমস্যা নেই, 2x দিয়ে আবার দেখে ফেলো, বাট না বোঝা যাইও না। আচ্ছা, বিবর্তনের জনককে? বিবর্তনের জনক হচ্ছে এম্পোডোক্লিস, তাই না? বিবর্তনের জনক। তারপর হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। এই মতবাদটা দিছিল ল্যামার্ক, যে হচ্ছে যে ধরো তোমার বাবা ডাক্তার, তুমিও ডাক্তার হবে, হয় না, তার মানে ওর মতবাদ ফালতু। ল্যামার্কবাদের মূল বিষয়বস্তু কোনটা? যে হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য বংশানুসারে যাইতে থাকবে, বললে তো ভালোই ছিল। আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ল্যামার্কের মতবাদটাকে বলে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ডারউইনের মতবাদ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইন নিয়ে অনেক কথা থাকলো, আমার ডারউইনে একটা কথা ভালো লাগে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমরা এইটিকে থাকবে। তারপর হচ্ছে নিউ ডারউইনিজম, বা এটাকে বলে আধুনিক সংশ্লেষ মতবাদ। এটা দিছে হচ্ছে আধুনিক সংশ্লেষ মতবাদ আছে, এটাকে বলে নিউ ডারউইনিজম। অগাস্ট ভাইজম্যান দিছে জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ। আর হিউগো দি ভ্রিস তিনি দিছে পরিব্যক্তি মতবাদ, মিউটেশন থিওরি, যে এক জীবের পর আরেক জীবের মধ্যে পরিবর্তন আসে, সেই মতবাদ দিছে। আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন মতবাদটা তাহলে কার ছিল? প্রাকৃতিক নির্বাচন মতবাদটা তাহলে আমাদের ছিল হচ্ছে এই ডারউইনের। ডারউইন বই বের করছিল কত সালে? এটা আমার মনে নেই, এটা দেখা বলবো। এত কিছু মনে রাখা পসিবল নাকি? ডারউইন বই বের করছে কত সালে সেটাও মনে রাখবো। তার বই হচ্ছে 1859 সালে, 1859, 1859 সালে হচ্ছে তিনি বই বের করছেন। তারপর হচ্ছে যে আমাদের এই নিচের কোনটি ডারউইনের তথ্য? ডারউইনের তথ্যের মধ্যে হচ্ছে যে জীবের উপর পরিবেশের প্রভাব, জীবন সংগ্রাম, অর্জিত বৈশিষ্ট্য, উত্তরাধিকার, অঙ্গের ব্যবহার অব্যবহার। দেখো, এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে ল্যামার্কের মতবাদ, ল্যামার্ক। এখন উপরের দুইটা কি হচ্ছে যে আমার কাছে ডারউইনের মতবাদ মনে হচ্ছে, এবং আমার মনে হয় যে দুইটাই আমি পড়ছি, যে একটা জীবন সংগ্রাম আর একটা হচ্ছে জীবের উপর পরিবেশের প্রভাব। জীবের উপর পরিবেশের প্রভাবটা পয়েন্টে দেওয়া নাই এখানে, তোমাদের জীবন সংগ্রাম এটা 3 নম্বর পয়েন্ট। 6টা পয়েন্ট বলতেছি, মনে রাখো। বংশবৃদ্ধির উচ্চ হার, খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা, জীবন সংগ্রাম, পরিবৃত্তির অসীম ক্ষমতা, যোগ্যতমের ঊর্ধ্বতন, প্রাকৃতিক নির্বাচন। এই 6টা হচ্ছে আমাদের এই ডারউইনের মতবাদ। আচ্ছা, নব্য ডারউইনবাদ, এটা তো হচ্ছে যে ডারউইনবাদের পর নব্য ডারউইনবাদ আসছে, এটাকে আগস্ট ভাইজম্যান সাহেব হচ্ছে যে এই নব্য ডারউইনবাদটাকে প্রতিষ্ঠা করছে। তাহলে এটা কী হবে? জীবন সংগ্রাম হবে। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের এই জীব বিজ্ঞানের জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়। জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়, এটাকে বলে প্যালিয়েন্টোলজি বলা হয়। এজ অফ ম্যামেলস কোনটা ছিল আমাদের? আচ্ছা, এজ অফ ম্যামেলস জানার জন্য এই ছকটা তোমাদের কিছু কথা আমি একটু বলবো, এই ছকটা একটু জানবা। দেখো, প্রথম কথা হচ্ছে কয়টা এরা ছিল, এরাগুলার নাম একটু জানো, আমার সাথে সাথেই বলো, জীবনে না পড়ো আমার সাথে সাথেই বলো। সিনোজোইক, জোরে ধরে বলো, সিনোজোইক, মেসোজোইক, প্যালিওজোইক, তারপর কি আসে? তারপর আসে যে হচ্ছে যে আমাদের প্রোটিওজোইক, আর্কিজোইক। কয়টা? 5টা আমাদের হচ্ছে এই এরা। কি? সিনো, মেসো, প্যালিও, প্রোটো, আর্কি। আমার সাথে জাস্ট উচ্চারণ করো। আর্কিজোইকে কোনো জীবাশ্ম ছিল না, প্রোটোজোইকে আদি প্রাণীগুলো আসছে, এতটুকু কথা জানলা, আর কিছু বলা লাগবে না। আসো, এবার আসো স্তন্যপায়ীর যুগ। স্তন্যপায়ীর যুগ কোনটা? স্তন্যপায়ীর যুগ হচ্ছে এই টারশিয়ারি যুগটাকে বলা হয় স্তন্যপায়ীর যুগ। মানুষের উদ্ভব হয়েছে কোন যুগে? দেখো তো, আমার সাথে সাথে বলো। মানুষের উদ্ভব হয়েছে কি? প্লিওসিন যুগে। কত বছর আগে? 2 কোটি বছর আগে। তাহলে মানুষের উদ্ভব হয়েছে 2 কোটি বছর আগে, কোন যুগে? প্লিওসিন যুগে, ঠিক আছে। ডায়নাসরের যুগ কোনটা ছিল? দেখো তো, ডায়নাসরের প্রাধান্য এবং বিলুপ্তি কোন যুগে? ক্রিটেসিয়াস যুগে। তারপর হচ্ছে ডায়নাসরের উদ্ভব হয়েছিল কোন যুগে? ট্রায়াসিক যুগে, ঠিক আছে। ট্রায়াসিক যুগে ডায়নাসরের উদ্ভব, ক্রিটেসিয়াসে ডায়নাসরের প্রাধান্য ও বিলুপ্তি হয়ে গেছে, ঠিক আছে। এই কয়টা কথা মনে রাখলেই চলবে, এর বেশি মনে রাখার দরকার নেই, এত বেশি মনে রাখলে পরে পাগল হয়ে যাবে।
আসো, তাহলে হচ্ছে ম্যামালিয়াদের যুগটাকে কোনটাকে বলি আমরা? এজ অফ ম্যামাল। টারশিয়ারি যুগটাকে বলি আমরা এজ অফ ম্যামাল বলি আমরা। মানুষের উদ্ভব হয়েছে কয়েক কোটি বছর পূর্বে? 2 কোটি বছর পূর্বে। কোন যুগে? প্লিওসিন যুগে। এই যে মানুষের উদ্ভব কোন যুগে? 2 কোটি বছর পূর্বে। আর প্লিওসিন যুগ। ডাইনোসরের বিলুপ্তি হয়েছে কোথায়? ক্রিটেসিয়াস। আর ডাইনোসরের হচ্ছে যে তোমার উদ্ভব ট্রায়াসিক। এগুলো ইচ্ছা করে রাখছি অল্প কয়টা, দেখে যাও যদি থাকে। ডাইনোসরের বিলুপ্তি তেলে কোথায়? ট্রায়াসিক, তাই না? আচ্ছা, এবার আসো ইম্পর্টেন্ট জিনিস, জীবন্ত জীবাশ্ম। সাইকাস পরে আসলাম না, ছিলাম না জীবন্ত জীবাশ্ম। এখানে জীবন্ত জীবাশ্ম আমাদের আছে ল্যাটিমেরিয়া। ল্যাটিমেরিয়া এটা একটা জীবন্ত জীবাশ্ম। এটা হচ্ছে ল্যাটিমেরিয়া আছে। আরও কিছু জীবন্ত জীবাশ্মর নাম আমাদের আছে, যেমন ল্যাটিমেরিয়া একটা মাছ, তারপর হচ্ছে লিমুলাস আর্থ্রোপোডা পর্বের প্রাণী, স্ফেনেডন, প্লাটিপাস। তাহলে হচ্ছে আমাদের ল্যাটিমেরিয়া, স্ফেনেডন, স্ফেনোডন এটা একটা সরীসৃপ, ল্যাটিমেরিয়া একটা মাছের মধ্যে পড়ে। তারপর লিমুলাস এটা আর্থ্রোপোডার মধ্যে পড়ে। আর আরেকটা হচ্ছে প্লাটিপাস। এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম আমাদের। আর্কিওপটেরিক্স এটাকে আমরা বলি হচ্ছে সংযোগকারী সূত্র। আর্কিওপটেরিক্স কি? সংযোগকারী সূত্র। কার কার মধ্যে সে সংযোগ করছে? সরীসৃপ আর মাছের মধ্যে। সরীসৃপ আর মাছ। আচ্ছা, ইকুইনাস হচ্ছে ঘোড়া। আচ্ছা, আর্কিওপটেরিক্স হচ্ছে কে কোন শ্রেণীর সংযোগ করছে। আচ্ছা, তাহলে সরীসৃপ আর মাছ বলছি আমি এখানে, সরীসৃপ আর মাছই তো বলছি। হ্যাঁ, সরীসৃপ আর মাছ বলছি, পাগল হয়ে গেছি না? সরীসৃপ আর উভচর হবে, সরীসৃপ আর কী হবে? উভচর। আরও পাগল হয়ে গেছে। সরীসৃপ আর পাখি, ঠিক আছে? পাখিকে বলা হয় মহামান্বিত সরীসৃপ, হাক্সলে বলছে গ্লোরিফাইড রেপটিলিয়া। আচ্ছা, আর্কিওপটেরিক্স তাহলে এই কার মধ্যে সংযোগ করছে? সরীসৃপ আর পাখির মধ্যে হচ্ছে সংযোগ করেছে। কোনটা সরীসৃপ পাখির মধ্যে সংযোগকারী? আর্কিওপটেরিক্স হচ্ছে সংযোগকারী। এই আর্কিওপটেরিক্সের যে বৈশিষ্ট্য আছে না, এটা তোমাদের ক্ষতে আসবে। আর্কিওপটেরিক্সকে কেন সংযোগকারী সূত্র বলা হয়, বা আর্কিওপটেরিক্সকে কেন গ্লোরিফাইড রেপটিলিয়া বলা হয়েছে, এটা আসবে পরীক্ষায়। আচ্ছা, সমসংস্থ অঙ্গ, এই জিনিসটা দেখো, সমসংস্থঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ দুইটার কথার মধ্যে পার্থক্য আছে। সমসংস্থ অঙ্গ মানে হচ্ছে যে অঙ্গগুলার গঠন সেম, কাজ সেম হোক না হোক, গঠন সেম। মানে তোমার এখানে ফিমার আছে, তারও ফিমার থাকতে হবে। তোমার এখানে তোমার টিবিও ফিবুলা আছে, তারও টিবিও, তোমার রেডিয়াস আলনা আছে, তারও রেডিয়াস আলনা থাকবে। সমসংস্থ, ঠিক আছে? হোমোলোগাস অর্গান বলি আমরা এটাকে, ঠিক আছে? যে তোমার এই জিনিসগুলোর কাজ সেম না হইলেও গঠন সেম, তাদেরকে বলি সমসংস্থ। আর হচ্ছে গঠন টঠনের কথা না, কাজ সেম যদি হয় সমবৃত্তি অঙ্গ, বৃত্তি বা কাজটা সেম। আর সমসংস্থ মানে কি? গঠন সেম হইতে হবে। কার কার গঠন সেম? মানুষের হাতের সাথে বিড়ালের সামনের পা, কুকুরের সামনের পা, গরুর সামনের পা, তিমির ফ্লিপার, আর এখানে বাদুড়ের ডানা। তিমির ফ্লিপার আর জায়গায় কী আসে? এই জায়গায় আসে বাদুড়ের ডানা, ঠিক আছে? এগুলো হচ্ছে সমসংস্থ অঙ্গ। আর হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে বাদুড়ের ডানা, পাখির ডানা, পতঙ্গের ডানা। সব কাজ ওরা, কিন্তু জিনিস কি সেম? জিনিস সেম না। নিষ্ক্রিয় অঙ্গ বলতে আমাদের আছে যেগুলো আমাদের হচ্ছে কি করে, তোমার কাজ করে না, এখন কোনো কাজ নেই। কী কী আছে? চোখের নিকটিটিং ঝিল্লি, কানের পেশি, কর্ণপেশি, কিন্তু অনেকে কান নাড়াইতে পারে কিন্তু কাজ নেই কোনো। তারপর হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স, তারপর হচ্ছে কক্কিস, পুচ্ছাস্থি, ঠিক আছে? এগুলো সব আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। আক্কেলদা তো আমাদের একটা নিষ্ক্রিয় অঙ্গ। আচ্ছা, দেখো সমসংস্থ অঙ্গ কোনটা? তাইলে সমসংস্থ অঙ্গ হচ্ছে আমাদের মানুষের হাতের সাথে সমসংস্থ, মানুষের হাত আর হচ্ছে তোমার শিল মানে হচ্ছে তোমার তিমির ফ্লিপার, ঠিক আছে? নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়? পাখির ডানা, পতঙ্গের ডানা। কেমনে সমসংস্থ হয়? ঘোড়ার অগ্রপদ, মানুষের অগ্রপদ, হাত সমসংস্থ। পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, পাখির ডানার সাথে তো ঘোড়ার অগ্রপদের সমসংস্থ না। মানুষের হাত আর সিলের ফ্লিপার, এই দুইটা হচ্ছে সমসংস্থ। আচ্ছা, পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, পাখির ডানা, বাদুড় তো পাখি, আর হচ্ছে পাখির ডানা, পতঙ্গের ডানা, এগুলো সমবৃত্তি। তাহলে এটাই দাও, পাখির ডানা, পতঙ্গের ডানা। আমার কাছে এই দুইটাই উত্তর হয়, আমার মতেই দুইটাই উত্তর হয়। পাখির ডানা, পতঙ্গের ডানা, পাখির ডানা, ঘোড়ার অগ্রপথ, দুইটাই উত্তর, ঠিক আছে? দুইটাই উত্তর এখানে। তারপর হচ্ছে আমাদের নেক্সট লাস্ট স্লাইড, যাস না, ক্লাস শেষে দুইটা ভালো কথা বলবো তোমাদের, যারা অনেকক্ষণ ক্লাস করছো তাদের একটু ভালো কথা বলতে হবে। আসো, সমবৃত্তীয় অঙ্গ কি? তাহলে বাদুড়ের ডানা, পাখির ডানা, সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে? বাদুড়ের ডানা, পাখির ডানা, এই দুটো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। মানুষের হাত, বাদুড়ের ডানা, পাখির ডানা, পতঙ্গের ডানা, পাখির ডানা,
পতঙ্গের ডানা, ঠিক আছে? এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। এবার আসো যে আমাদের আচ্ছা পাখি আর পতঙ্গ দুইটার কথার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আচ্ছা আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য কি? দাঁতযুক্ত চোয়াল, দন্তযুক্ত চোয়াল, দেহ পালকে আবৃত, পুরু আর ভারী হাত, তিনটা কথাই সঠিক আর্কিওপটেরিক্সের। স্যার এটা যে আমি দুইটাই বললাম, পতঙ্গের ডানা আর পাখির ডানা এই দুইটা একদমই হচ্ছে আমাদের ভিন্ন, কিন্তু বাদুরও তো একটা পাখি। বাদুরের সাথে ঘোড়ার পাখির ডানার সাথে ঘোড়ার অগ্রপদের কিছুটা মিল থাকতে পারে, এটা দেওয়াই ভালো। পাখির ডানা পতঙ্গের ডানা দিবে এটা, কারণ পাখির সামনের হাতটা অনেকটা হচ্ছে আমাদের হাতের মতো। তাও আমি আসলে সমবৃত্তীয় দুইটাই আমার মতো উত্তর। আচ্ছা আসো এবার আমাদের হচ্ছে লাস্ট প্রশ্নতে আমরা যাই, এত দূরে এসে ফাইজলামি করতেছে। আচ্ছা এবার আসো বলছে আমাদের এই তীর চিহ্নটা যে আছে তোমার উপরের দিকে, তীর চিহ্ন মানে ছেলে এবি নেগেটিভ আর হচ্ছে এ নেগেটিভ, আর মেয়ে হচ্ছে পজিটিভ। তাহলে উল্লিখিত মহিলার ক্ষেত্রে কি হবে? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস না, মেয়ে যদি নেগেটিভ হয় তাহলে ফিটালিস হওয়ার চান্স আছে। মেয়ে নেগেটিভ ছেলে পজিটিভ, তখন ফিটালিস হইতে পারে, মানে ফিটালটা পজিটিভ হইতে পারে। কিন্তু মেয়ে পজিটিভ ছেলে নেগেটিভ, বাচ্চা পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে বাচ্চা যদি পজিটিভ হয় মায়ের কোনো সমস্যা নেই, আর বাচ্চা নেগেটিভ হলেও মায়ের কোনো সমস্যা নেই। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে না। আচ্ছা মহিলার রক্তে এ অ্যান্টিজেন বি অ্যান্টিবডি থাকবে, কেমনি? বি ব্লাড গ্রুপ বি অ্যান্টিজেন থাকবে, তাহলে বি অ্যান্টিজেন এ অ্যান্টিবডি আছে, কথা সত্যি, এটা সঠিক। উল্লেখিত দম্পতির সন্তান এ বি, তার মানে হচ্ছে তাদের না সবগুলা ক্রাইটেরিয়াই পাবে। আচ্ছা এখন বলি, এই যে পড়াইছি না, এখান থেকে আসার সম্ভাবনা অনেক। সো থ্যাংক ইউ অল, আর দোয়া করি একটু ভাইয়ার জন্য, ঠিক আছে? ভাইয়ার সময় না ভালো যাচ্ছে না, একটু দোয়া করি যেন ভাইয়ার সময়টা ভালো যায় এবং ভাইয়ার মনের সব আশা পূরণ করে দেয় আল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ অল। আর ক্লাসটা ছড়ায় দাও, মনে আসে যেন আল্লাহ পূরণ করে দেয়, ক্লাসটা ছড়ায় দিও ফ্রেন্ডদের মাঝে, যেন অনেক মানুষ ক্লাসটা দেখতে পারে এবং উপকৃত হয়, ঠিক আছে? থ্যাংক ইউ অল।